সময় শুরু করি। সাংবাদিক বন্ধুরা, প্রত্যেক লোকসভা বা যখন আমি রাজ্যসভায় ছিলাম সেশনের পর আমি আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হই। কারণ এজ এ লোকসভা মেম্বার বা রাজ্যসভা মেম্বার আমার দায়িত্ব যে কাজটা আমাকে ত্রিপুরার জনতা দিয়েছে সেটা কতটা আমি সঠিকভাবে করি তার হিসেব নিকেশ যাতে জনতার মাঝখানে চলে যায়, তার জন্য আমি আমার প্রেসের বন্ধুদেরকে ডেকে তাদের সঙ্গে তা শেয়ার করি। এবং আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের মাধ্যমে যেই কাজগুলো আমার দ্বারা ত্রিপুরা রাজ্যের মানুষের হয়েছে বা হতে চলছে সেগুলো আপনারা নিশ্চিত আপনাদের মাধ্যম দিয়ে অবগত করাবেন। আপনারা এখানে আসার জন্য আমি আপনাদের সবাইকে, সমস্ত মিডিয়া হাউস এবং মিডিয়া পার্সোনালিটি সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই। আর গণেশ চতুর্থীর এই মুহূর্তে আপনারা এখানে এসছেন, আপনাদেরকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রথমে আমি এমপি লেড ফান্ডে যাব। যখন আমি রাজ্যসভাতে ছিলাম তখন আমি টোটাল 13টা প্রজেক্টে রাজ্যসভাতে 4,57,591 টাকা। আমি আবার বলছি 4,57,591 টাকা আমি 13টি প্রকল্পে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা ভাবে দিয়েছি। তার লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, ডিটেলস আমি যাব না। আর লোকসভাতে আসার পর 18th লোকসভাতে আসার পর আমি আলাদা আলাদা 10টি প্রজেক্টে 7,90,41,582 টাকা 7,90,41,582 টাকা কোন কোন খাতে দিয়েছি তার ডিটেলস আমি দিয়ে দেব। বিভিন্ন বিধানসভার মধ্যে আমি দিয়েছি, সেটা শহরও আছে, গ্রামীণ আছে, এসটি সিট আছে, এসসি সিট আছে, যেটা আমি ব্যালেন্সিং করে সব জায়গাতে সেটা দিয়ে থাকি। তো এই দুইটা লোকসভা এবং রাজ্যসভার এমপি লেড ফান্ডের বিষয়ে আপনাদেরকে আমি অবগত করিয়েছি। ডিটেলস আপনাদেরকে আমার স্টাফরা দিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে, বিভিন্ন সময় ত্রিপুরার বিভিন্ন ইস্যু নিয়ে আমি কেন্দ্র সরকারের সঙ্গে টেক আপ করেছি। তার মধ্যে গত 12ই অগাস্ট 2025-এ নীতিন গাডকারি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, যেটা শান্তির বাজারে আরসিসি ড্রেন, যেটা মার্কেট এরিয়া থেকে করার ব্যবস্থা উনি অ্যানুয়াল প্ল্যান 2025-26-এর মধ্যে রেখেছেন, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে রেলওয়ে মিনিস্টার আছেন, 24 জুলাই 2025 আমাকে একটা পত্রাচার করেছেন। আমার 19/7/2025-এর পত্রাচারের উত্তর হিসাবে নিউলি স্পেশাল ট্রেন বিটুইন আগরতলা এন্ড হরিদ্বার ওয়ান্স এ উইক, সেটা উনি করছেন, ফিজিবিলিটি চেক করছেন। নিউ স্পেশাল ট্রেন বিটুইন আগরতলা এন্ড হরিদ্বার একদিন করার জন্য। আমি আশা করি অতি সত্বর সেটা ত্রিপুরার মানুষের সুবিধা আসবে। গজেন্দ্র সিং শেখাবত, যিনি সংস্কৃতি মন্ত্রী, ওনাকে আমি পত্রাচার করেছিলাম। তার জবাবে 11 সেপ্টেম্বর 2024-এ উনি আমাকে পত্রাচার করেছেন। ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরের বিকাশের জন্য 37,08,00,000 টাকা স্যাংশন হয়েছে এবং মন্দিরের কাজও হয়েছে, আপনারা দেখেছেন। এবং তার মধ্যে অতিরিক্ত যে 17 কোটি টাকার উপরে লেগেছে, তার জন্য আমি ওনাকে টেক আপ করার জন্য বলেছি। আমি আশা করি তার একটা ব্যবস্থা কেন্দ্র সরকার থেকে হবে। এমনিতে রাজ্য সরকার ফান্ড দিয়ে সেটা সম্পূর্ণ করে নিয়েছে।
14 সেপ্টেম্বর 2024 সেই প্রশ্নটাই আমি 0 আওয়ারেও তুলেছিলাম, আর তারই উত্তর উনি সেটাতে দিয়েছিলেন ত্রিপুরা শিব মন্দিরের সে প্রকল্পের বিষয়ে। অন্নপূর্ণা দেবীকে, যিনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, মহিলা এবং বাল বিকাশ মন্ত্রী রয়েছেন কেন্দ্রে, ওনাকে আমি পত্রাচার করেছিলাম মাস্টার বৈভব দত্তের বিষয়ে, যে ওনাকে ওনাকে বাল বাল পুরস্কার দেওয়া হয় যে মেরিটে, সেটা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাল পুরস্কার ত্রিপুরা থেকে বৈভবকে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম। উনি আমাকে পত্রাচার করেন 24 জুলাই 2025 যে মাস্টার বৈভব দত্তাকে আবেদন পর ওটা যেটা PMRBB কমিটি আছে সেই কমিটির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে সিলেকশন করার জন্য। নীতিন গাডকারিকে একটা পত্রাচার আমি করেছিলাম, সেটার উত্তর হিসাবে 25 জুলাই 2025 উনি আমাকে একটা পত্রাচার করেছেন, আর তাতে ত্রিপুরার বিভিন্ন রাস্তাঘাট নিয়ে অমরপুর টু শান্তির বাজারের 2 লেন পেপ শোল্ডার, তারপর ত্রিপুরার বিভিন্ন রাস্তাগুলি NHIDCL এর যারা করা হচ্ছিল তার মধ্যে নিম্নমানের অনেক রাস্তা হয়েছে, যেমন ধর্মনগর টু আগরতলা যেটা অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে, তার যে কোয়ালিটি খুব খারাপ ভাবে করা হয়েছে, তার জন্য কমিটি অলরেডি এসেছে, সেগুলি ইন্সপেকশন করে গেছে। যারা যারা ইঞ্জিনিয়ার তার মধ্যে ইনভলভ ছিল, যে ঠিকাদাররা যে কাজগুলি করেছে তাদের উপর অ্যাকশন নেওয়ার জন্য উনি আমার কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছেন। কি কি করা হয়েছে আমি ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো, কারণ আমি পড়বো না, কারণ 4-5 পেজে আছে অ্যাকশন টেকেন রিপোর্ট। ত্রিপুরার যতগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি RCC করার জন্য আমি ওনাকে অনুরোধ করেছি, কিন্তু ত্রিপুরাতে বিটুমিনের রোড সাকসেস হতে পারে না, কারণ এখানে বৃষ্টি প্রচুর হয়, শুধু ত্রিপুরা না পুরো নর্থ ইস্টেই। তো বৃষ্টি হলে দুই দিকে ড্রেনেজ ব্যবস্থা থাকে, ত্রিপুরা কোনো রোডে ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই প্রথম থেকেই। কিছু কিছু এখন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে করা হচ্ছিল, কিন্তু সেগুলো সঠিকভাবে সমাধান হচ্ছে না। তার জন্য সেটার একমাত্র উপায় যে RCC রোড হোক, যাতে ত্রিপুরা মানুষের স্থায়ী সমস্যার সমাধান হয়। এবং নীতিন গাডকারি তাতে সহমতি জাতিয়েছেন, যে করেছেন। এবং যিনি NHIDCL এ নতুন ডাইরেক্টর এসেছেন NH থেকে, আমি এখান থেকে গিয়ে আবার ওনাকে বাড়িতে রাখবো, ডেকে কি পজিশন আজকে ইন্সপেকশন করার পরে কি অ্যাকশন নিচ্ছে তাদের উপরে, কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের উপর, সেটাও আমার কাছে যখন জানকারি আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কারণ ত্রিপুরার মানুষের সেটা জানার অধিকার আছে। কারণ কি, নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে একসময় 3,000 কোটি টাকার হাইয়েস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে NHIDCL এর মাধ্যমে। আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে 22,000 কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ের কাজ এসছে। তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে, এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা, সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন, রাস্তাও দিয়েছেন। অনেক রাস্তা ঠিকঠাক ভালো হয়েছে, কিছু কিছু রাস্তা খারাপ হয়েছে, সেগুলোর উপরে নিশ্চিত অ্যাকশন হবে, আমি আপনাদেরকে আগে অবগত করিয়েছি। আমি লোকসভাতে উঠিয়েছিলাম ত্রিপুরাতে একটা IIT বা IIM দেওয়ার জন্য। গুয়াহাটিতে IIM রয়েছে, আর তার জন্য আমি বলেছি যে ত্রিপুরাতে মানুষ যে রোজগারটা কৃষি আছে, কিন্তু এডুকেশনের উপর অনেকটা নির্ভর করে মানুষ। লোকসংখ্যা আসামের পরে সবচেয়ে বড় লোকসংখ্যা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আয়তনের দিক থেকে ত্রিপুরা সিকিমের চাইতে খানিকটা বড়, না হলে নর্থ ইস্ট সবচেয়ে ছোট রাজ্য। ত্রিপুরার মানুষের ম্যাক্সিমাম যে রোজগার সেটা এডুকেশন কেন্দ্রিক হয়। তার জন্য আমি অনুরোধ করেছি ধর্মেন্দ্র প্রধানজিকে, আমি পার্সোনালি বলেছি যে আপনি আগের বাজেটে ত্রিপুরার জন্য IIM বা IIT একটা ব্যবস্থা করুন। আমি আশা করি ভবিষ্যতে ত্রিপুরার সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগরতলা চোরাইবাড়ি টু আগরতলা যে রোড আছে এখন ন্যাশনাল হাইওয়ে যেটা 8, সেটারও অনেকটা জায়গা আমি ওই দিন গিয়েছিলাম কুমারঘাট থেকে বাই রোডে আসার সময় আমি দেখেছি কোন কোন জায়গায় প্যাচ খারাপ রয়েছে। তো সেটার জন্য আমি বলেছি এবং সেটার টেন্ডার অলরেডি হয়ে গেছে। শায়দ মেনটেন্যান্স এর জন্য 49 কোটি টাকার কাছাকাছি টেন্ডার হয়ে গেছে। তো কাজ শুরু হলে সেটা হয়ে যাবে। আর পরবর্তী সময় তো যেটা আমি বললাম যে ত্রিপুরাতে নিউ রোড যেটাই হবে এখন সেটা আরসিসি দিয়ে করা হবে। এমবিবি এয়ারপোর্টের জন্য আমি নাইডুকে এভিয়েশন মিনিস্টারকে লিখেছিলাম, পত্রাচার করেছিলাম। তার মধ্যে একটা হলো ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের একটা ক্যাম্পাস ভিতরে দেওয়ার জন্য, কারণ ত্রিপুরাতে জনজাতিরা এবং আমাদের মধ্যে যারা এসসি সমাজ থেকে আছেন বড় মাত্রায় হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের উপরে নিজের জীবিকা নির্ভর করে। সেখানে যাতে একটা কম প্রাইসে, কারণ কি প্রাইসটা যখন হেভি হয়ে যায় তখন সম্ভব হয় না সেটাকে করা। এমনিতেও আমি আগরতলা এয়ারপোর্টের চেয়ারম্যান আছি, আমি ডাইরেক্টরকে বলেছি যে ওনারা যেই প্রাইসে ন্যাশনাল প্রাইস হিসাবে এখানে স্কোয়ার ফিট হিসাবে জায়গা দেন ভেতরে, এয়ারপোর্টের ভেতরে কোনো লাগার জন্য, আমি ওনাকে বলেছি মিনিমাম প্রাইসে দেওয়ার জন্য। এবং সেই দিশাতে আগরতলা এয়ারপোর্ট কাজ করেছে, কারণ জায়গা এভাবে ফেলে রেখে কোনো অসুবিধা লাভ নেই, সেটা যাতে মানুষের লাভ হতে পারে। এবং নর্থ ইস্টের জন্য স্পেশাল প্যাকেজ এমনিতেও দেওয়া হয়, অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো এখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের একটা কাউন্টার, বড় কাউন্টার হবে, সেখানে ত্রিপুরার শিল্পীরা যা তা তৈরি করবেন সেগুলো যাতে বিক্রি করতে পারে। আর এয়ারপোর্টে স্বাভাবিকভাবে অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, তাদের চোখে পড়ে এতে আমাদের যে এক্সপোজার সেটাও বাড়ে। সেই দিশাতে মন্ত্রীজি ডাইরেকশন দিয়েছেন আগরতলা এয়ারপোর্ট। আর দ্বিতীয় হচ্ছে যে ত্রিপুরাতে जो আগরতলা এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য ইমিগ্রেশন সেন্টার চাই। বাকি আইএলএস সিস্টেম সেটা করে দেওয়া হয়েছে, আইএলএস সিস্টেম ত্রিপুরাতে এসে গেছে এবং ফগের মধ্যেও ত্রিপুরাতে ফ্লাইট নামতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আমি লিখেছিলাম। এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য যে ইমিগ্রেশন সেন্টার আর সেটার ক্লিয়ারেন্স হোম ডিপার্টমেন্ট থেকে হয়, সেটা পেন্ডিং আছে। কিন্তু এখন বিশেষ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা তখন ভেবেছিলাম যে বাংলাদেশ হয়ে আমরা সেদিকে করবো, কিন্তু আজকের বাংলাদেশের স্থিতি, বাংলাদেশের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু তবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য যেখানে ফাইল হোম মিনিস্ট্রিতে গিয়েছে, আমি আদরণীয় হোম মিনিস্টারের সঙ্গে কথাবার্তা বলে সেটাও কম সময়ের মধ্যে করার ব্যবস্থা করব। আমি এই যে রোডের বিষয়ে বলছি, দ্বিতীয়বার বলবো না। 9 এপ্রিল 2025 আমি একটা লেটার লিখেছিলাম নীতিন গাডকারি যে কোন কোন প্যাচের মধ্যে রোড খারাপ হয়ে গেছে, ডিটেলস আছে আপনাদের কাছে দিয়ে দেবো। তো সেগুলোর উপর অলরেডি উনি ইনস্ট্রাকশন দিয়েছেন কাজ করার জন্য। ত্রিপুরাতে 4টি রূপয়ের জন্য আমি লিখেছিলাম। তো হর্ষ মালহোত্রা যিনি মিনিস্টার ফর স্টেট ফর রোড ট্রান্সপোর্ট হাইওয়েজ, ওদের একটা টিম এসে এখানে ইন্সপেকশন করেছে, তারপর একটা রিপোর্ট দিয়েছে যে এটা এই 4টা রূপে কমার্শিয়ালি ভাইবেল না। তো এইগুলো অনেক সময় হয় কি, এই অফিসার গুলো আসে, তাদের কোনো আইডিয়া নেই, কোনো কিছু নেই, এরা এসে তাদের মন মর্জি মতো রিপোর্ট দিয়ে দেয়। তো ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরাতে সরকার, কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে আমি ভালোভাবে জানি, আপনারও বোঝেন, কাজ কিভাবে করতে হয় সেটা উনি জানেন। আর আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যখন ত্রিপুরাতে আগরতলা টু দিল্লির ফ্লাইট ডাইরেক্ট করার জন্য আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজিকে, ওই সময় সমস্ত এয়ারলাইন্স গুলি প্রধানমন্ত্রী মন্ত্রণালয়কে রিপোর্ট করে দিয়েছে এটা বাইবেল না, সম্ভব নয়, যাত্রী নেই। আমি বারবার প্রধানমন্ত্রীকে বলেছি, আর লাস্টলি প্রধানমন্ত্রী আমার উপরে বিশ্বাস করে উনি ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। ওই সময় ফ্লাইট এশিয়ান কোন এয়ারলাইন্স, এয়ার এশিয়া দিয়ে শুরু করেছিল এবং প্রথম দিনই ফ্লাইট ফুল এসেছিল। আর তারপরে এয়ার ইন্ডিয়া শুরু করেছিল, তারপরে ইন্ডিগো শুরু করেছে।
তো আজকে বাংলাদেশ থেকে যাত্রী কম আসার পরেও আমি তো সেই ফ্লাইটে আসা যাওয়া করি, ফ্লাইট মোটামুটি 90 থেকে 100% ফুল থাকে এবং ফুল যায়। তো তাতে বোঝা যায় যে ভাইবিলিটি রিপোর্ট যে এরা দেয়, এরা এদের ব্যবসার উপরে নির্ভর করে এগুলো করে এবং তাদের কোনো আইডিয়াই থাকে না তারা কোন টেকনিক্যাল ইস্যুর উপরে। কারণ আমাকে 10 পেজের একটা টেকনিক্যাল রিপোর্ট দিয়েছে, এই কারণে ত্রিপুরাতে ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে করা যাবে না, এই অসুবিধা এই অসুবিধা এই অসুবিধা, লস হবে, কে দেবে, স্টেট গভর্নমেন্ট দেবে কিনা। তো এদের কিসের উপরে বেস করে এরা রিপোর্ট তৈরি করে, কাস্টমারের কিসের উপরে নির্ভর করে প্যাসেঞ্জারের বিষয়ে আইডিয়া নেই সেটা আমি জানি না, যারা কত বড় সায়েন্টিস্ট এরা। কিন্তু আমরা জনপ্রতিনিধি, আমরা এটা বুঝি, মানুষের সঙ্গে সম্পর্ক আমাদের রয়েছে, যে ত্রিপুরাতে রূপওয়ে যেটা 4টি জায়গা দিয়েছিল, একটা কমলপুরের, একটা জম্পু হিলের, একটা মাতাবাড়ি যে স্টেশন, রেলওয়ে স্টেশন টু মাতাবাড়ি, আর একটা মাতাবাড়ি টু মহারানী, যেটা 51 ফিটের যে 50টা ফিট রিপ্লিকা তৈরি করে সেটা ডোনার স্যাংশন করেছে অলরেডি 100 কোটি টাকার কাছাকাছি, বড় প্রকল্প। তো স্বাভাবিকভাবে ওটা কিছু কি মানে মাতাবাড়ি টু ছবিমারা পর্যন্ত যাবে। ছবিমারাও একটা টুরিস্ট ডেস্টিনেশন, বড় মাত্রা। আপনারা যদি সানডেতে রবিবারে যান দেখবেন যে বড় মাত্রায় ছবিমারাতে এখন মানুষ যায়, যারা একসময় উগ্রপন্থার মধ্যে ছিল তাদেরকে আমি দিয়ে, তাদেরকে নৌকা দিয়ে, বোট দিয়ে, তাদেরকে লাইসেন্স দিয়ে দিয়ে দিচ্ছি, এখন ওরা এক্সট্রিমিস্ট সেই থেকে সারেন্ডার করে এখন সেই কাজ করছে। তো মানুষকে যখন রোজগার দেবেন আপনি মানুষ বিপদে যায় না। তো সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমি রোপওয়ে আনবই, কোনো অফিসার আটকাতে পারবে না। কারণ নরেন্দ্র মোদী সরকার মাতাবাড়ি টু ছবিমরা রূপে আনবে, বাকিগুলো কি হবে, ভাইবিলিটি রিপোর্ট কি আছে না আছে আমি জানি না। আমি ডাকবো মন্ত্রীদেরকে, বসবো তাদের সঙ্গে, বসে মাতাবাড়ি টু ছবিমরা তার রূপে করতেই হবে, কারণ সেটা আমি জানি 100% ভাইবিলিটি আছে, কমার্শিয়াল আছে, এবং তাতে কোনো প্রাইভেট কোম্পানি যদি দিয়ে দেয় তাতেও সেটা করতে পারা যায়। এগুলো রিপোর্ট আপনাদেরকে দিয়ে দেবে। আর পিএম রিলিফ ফান্ড, যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে অসুস্থ অসুস্থ পার্সোনালিটিকে পয়সা দেওয়া। তো এবার লোকসভার এমপি আমি হয়েছি বেশি দিন, 1 বছর 2 মাস হয়েছে, মানে জুনে রেজাল্ট এসেছিল, তো জুলাই আগস্ট, জুন জুলাই আগস্ট, 1 বছর 2-3 মাস, 2.5 মাস হয়েছে। 1 বছর 2.5 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি 5টা ত্রিপুরার পরিবারকে স্যাংশন করেছিলেন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে টাকা। একটাতে দিয়েছিলেন 2,56,000 টাকা, একটাতে দিয়েছিলেন 3 লাখ, আরেকটাতে 3 লাখ, আরেকটাতে দিয়েছিলেন 3 লাখ, আরেকটা তো দিয়েছেন 3 লাখ। তো বড় মাত্রায় পিএম রিলিফ ফান্ডে 3 লাখ টাকা হাইয়েস্ট পৌঁছে যায়। তো হাইয়েস্ট পর্যন্ত ম্যাক্সিমামই 3 লাখের কাছাকাছি বা 3 লাখ দিয়েছেন। তো 5টি পেশেন্টকে মাননীয় প্রধানমন্ত্রী তার মধ্যে সাহায্য করেছেন। আপনারা জানেন যে লোকসভা বা রাজ্যসভায় যখন মেম্বার হয়, তো লোকসভায় এবং রাজ্যসভায় পার্টির যে বিষয় বা সরকারের যে বিল আসে তা তো আসবেই, কিন্তু আমরা সময়ে সময়ে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, আর যে রাজ্য থেকে আসে বা যেই কনস্টিটিউন্সি থেকে আসে লোকসভার মেম্বাররা, লোকসভাতে উঠিয়ে ধ্যান আকর্ষণ করে সেই কাজগুলো করানোর চেষ্টা হয়। তার মধ্যে বিভিন্ন প্রক্রিয়া আছে, কোশ্চেন আওয়ার আছে, জেরো আওয়ার আছে, তার মধ্যে বিভিন্ন বিল আছে, আর বিভিন্ন সময় ইস্যু এমনিতেও স্পিকারকে বলে তোলা যেতে পারে, 377 আছে, এই ধারাগুলির মাধ্যমে আমরা ডিসকাশনে ভাগ নেই। এবার আমি যে কোশ্চেন তুলেছিলাম, স্টার্ট কোশ্চেন আমার একটা এসছে, আর সেটা আমরা দেখেছেন যে ত্রিপুরাতে অমৃত রেলওয়ে স্টেশনের বিষয়ে এসেছিল স্টার্ট কোশ্চেন। আর স্টার্ট কোশ্চেন, আর এর মধ্যে 4টা স্টেশন, আগরতলা, কুমারঘাট, ধর্মনগর, উদয়পুর, এই 4টে স্টেশন, তার মধ্যে রয়েছে 12টি প্যারামিটারে তার মধ্যে কাজ হয়। আর 2013-14 যখন ইউপিএ সরকার ছিল তখন এই প্রকল্পের মধ্যে অল ওভার ডেভেলপমেন্টের জন্য 3,000 কোটি টাকার কাছাকাছি খরচা করেছিল। আর এখন
সেটা প্রায় 37,000 মানে 6,000 কোটি টাকার কাছে, 6,000 সামথিং খরচা করেছিল। এখন 37,000 কোটি টাকা কেন্দ্র সরকার এই প্রকল্পের মধ্যে খরচা করছে। তাতে বোঝা যায় যে ইউপিএ সরকার আর এই সরকার, ওই সরকার 10 বছরে এতটা খরচা করতে, এই সরকার 10 বছরে এতটা খরচা করতে, তো প্যারামিটার বোঝা যায় 7 গুণা অ্যামাউন্ট মোদী সরকার বেশি খরচা করছে ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ের মধ্যে। আর যে কোশ্চেন গুলি, তার মধ্যে একটা স্টার্ট কোশ্চেন, বাকি 20টা আনস্টার্ট কোশ্চেন। আনস্টার্ট কোশ্চেনের যে বিষয়গুলি এমনিতে আমি পরে বলছি, কিন্তু পুরো কোশ্চেন তো আমি আপনাদের বলবো না, কপি আমি দিয়ে দেবো। তার মধ্যে অনেক ডকুমেন্টস আছে যেগুলো আপনাদের সাংবাদিকতার মাধ্যমে আপনারা জনতার কাছে নিয়ে গিয়ে জনতা অনেক কিছু জানতে পারবে। তো এর মধ্যে একটা প্রশ্ন আছে আমার, আপগ্রেডেশন অফ নিউ রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে হয়েছে। স্বামিত্ব স্কিম, যেটা ত্রিপুরাতে স্বামিত্ব স্কিমের মধ্যে যে পাট্টা ল্যান্ডের ড্রোনের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে দেওয়া এবং ল্যান্ড ভেরিফিকেশন করা ড্রোনের মাধ্যমে করে মানুষের, কারণ আমাদের এখানে পুরো ভারতবর্ষের মধ্যেই জায়গা জমিনের কম্পিউটারাইজ কোন ডেটা আগে ইউপি গভর্নমেন্টের সঙ্গে ছিল না। মোদী সরকার আসার পর স্বামিত্ব অ্যাপের মাধ্যমে পুরো ভারতবর্ষ ব্যাপী এই কাজগুলো হয়েছে। অনেক স্টেটে পুরো হয়ে গেছে, কোন কোন স্টেটে পেন্ডিং রয়েছে, ত্রিপুরা তো বড় মাত্রায় হয়েছে। আর মেরি সমিতি মেরা পটল, তার উপর একটা কোশ্চেন করেছিলাম, রুরাল কানেক্টিভিটি আন্ডার PMGSY 3 ইন হিল স্টেটস, তার উপরে কোশ্চেন করেছিলাম। ডিটেলস আছে, আমি বলে দেবো কিছু কিছু। ইনিশিয়েটিভ ফর সিকিউরিং টেলিকম নেটওয়ার্ক, টেলিকম নেটওয়ার্কের অনেক জায়গা আপনারা দেখেছেন অসুবিধা হয়, সিগন্যাল নেই, ফাইবারের প্রবলেম, এগুলোর উপর ত্রিপুরাতে কাজ হচ্ছে। ডিটেলস আপনাদের কিছু বলে দেবো, কিছু ডেটা আমি দিয়ে দেবো। ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ লসেস, যে পাওয়ার সেক্টরে যে ট্রান্সমিশন, এবং অনেকে হয়তো জানেন ট্রান্সমিশনের মধ্যেও লস হয়, ডিস্ট্রিবিউশনের সময় লস হয়। তো ডিস্ট্রিবিউশনে দেখেছি আমি বড় মাত্রা, আমি এটা ডিটেলস আপনাদের বলে দেবো। তারপর equal opportunities under PMIS of rural and urban areas, production এবং distribution আয়ুষ medicines, coal and lignite gasification, SDG in Tripura state, suitable development goal, sustainable development goal, हमारा स्वाभिमान, हमारा संविधान, তার উপরে আমি কোশ্চেন করেছিলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু কালচারাল অর্গানাইজেশন, আমাদের এখানে অনেক কালচারাল অর্গানাইজেশন আছে, অনেকে জানে না। কেন্দ্র সরকারকে তাদেরকে অর্গানাইজেশনকে বা ওই কার্যক্রমের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে পয়সা দেয়। তো আমার ত্রিপুরাতে এসে আমি আপনাকে ডাটাটা দিয়ে দিব। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর কালচারাল অর্গানাইজেশন, প্রমোটিং ইভি ইকোসিস্টেম, ইভি ইকোসিস্টেমে ত্রিপুরাতে এখনো কাজ শুরু নেই। আমি কোশ্চেনটা করেছিলাম, কিন্তু আমার কাছে কোশ্চেনে এসছে যে এখনো ত্রিপুরাতে সেটা শুরু হয়নি। ফাস্ট ট্র্যাক কোর্টস, গ্রাম ন্যায়ালয় নরেন্দ্র মোদী সরকার আশা করে দেওয়া হয়েছে, কারণ প্রচুর কেস পেন্ডিং, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পেন্ডিং কম, হাইকোর্টে বড় মাত্রা আছে, আর লোয়ার কোর্টে প্রচুর আছে। তার জন্য এই ন্যায়ালয় করা হয়েছে। আর ন্যায়ালয়ে 11টা স্টেটের মধ্যে আছে, 13টা স্টেট নেওয়া হয়েছিল, তার মধ্যে 11টা স্টেটের মধ্যে কেসগুলো নেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরাতে গ্রাম ন্যায়ালয় এখনো হয়নি, আসেনি। internship operating under PMIS in Tripura, new agricultural policy project under NCF in Tripura, retrospective recognition of university by NCTE। जो ইউনিভার্সিটির 2012, আমি আপনাদেরকে ডিটেলস 2012, 13, 14 2 বছরের জন্য আমাকে একটা ডেটা দিয়েছিল, বিভিন্ন কোন পত্রিকায় উঠেছিল যে তো সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন হচ্ছিল, তখন 2 বছরে যারা ওই সময় কোয়ালিফিকেশন নিয়েছে তাদের সার্টিফিকেট দিচ্ছিল না। সেটা আমি তুলেছি, আমার কাছে অ্যান্সার চলে এসছে যে সেগুলো কেন্দ্র সরকার পারমিশন দিয়ে দিয়েছে অলরেডি। ত্রিপুরা ইউনিভার্সিটির মাধ্যমে যারা যারা ওই ইয়ারে পাস আউট হয়েছিল তাদের
সার্টিফাইড অথরাইজড করে দেওয়া হয়েছে। এক্সপেন্ডিচার আন্ডার ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, তারপরে একটা কোশ্চেন, স্যাংশন অফ পাম্প স্টোরেজ প্লান্টস। তারপর এই 20টা আনস্টার্ট কোশ্চেন আমি করেছিলাম আর একটা স্টার্ট কোশ্চেন করেছিলাম, সেগুলোর উত্তর রয়েছে। তার মধ্যে কিছু কিছু আমি আপনাদেরকে বলে দেব। যেমন the Minister of Education, number of school upgraded the number of residential schools. তো রেজিডেন্সিয়াল স্কুলের মধ্যে ত্রিপুরাতে কি কি আছে ডিটেলস তার মধ্যে রয়েছে, কিন্তু আমি এক দুইটা আপনাদেরকে বলে দেব যে তার মধ্যে অনেকটা প্যারামিটার আছে। সেই প্যারামিটার গুলির মধ্যে কি কি হয়েছে, যেমন ত্রিপুরাতে আমার কাছে তার ডিটেলস চার্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে ত্রিপুরাতে যে স্কুলগুলো হয়েছে, the new upgraded school as the number of residential schools, hostels, upgraded Kostubra Gandhi Balika Vidyalaya and functional Netaji Subhash Chandra Bose Vidyalaya, যেটা ফাংশন আইসিটি ল্যাবস এন্ড স্মার্ট ক্লাসেস আন্ডার দ্য সমগ্র শিক্ষা অভিযান স্টেট ইউটি ওয়াইজ লিস্ট আছে। তার মধ্যে ত্রিপুরাতে আমরা নিউ আপগ্রেডেড স্কুল 2018-19 টু 2025-26 মানে বিজেপি সরকার আসার পর তার মধ্যে 50টা হয়েছে। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আপগ্রেডেড হয়েছে 31-3-2025 পর্যন্ত, সেটা হয়েছে 60টা ত্রিপুরাতে। আর এনএসসিবি নেতাজি সুভাষ চন্দ্র বোস যে প্রকল্প আছে তার মাধ্যমে হয়েছে 16টি স্কুল। আর ফাংশনাল আইসিটি ল্যাবস 2031 পর্যন্ত 1426টি। আর ফাংশনাল স্মার্ট ক্লাসরুম ত্রিপুরা আছে 886টি। সামিত্ব অ্যাপের বিষয়ে আমি বলেছি আপনাদেরকে, ডিটেলস আমি দিয়ে দিব, কিন্তু কিছু কিছু কোশ্চেন আমি আপনাদেরকে হাইলাইট করতে চাই। সামিত্ব অ্যাপের মধ্যে আছে ত্রিপুরাতে 898 ভিলেজার্স, 898 ভিলেজার্স। ড্রোনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছিল 19টি। নাম্বার অফ ভিলেজার্স ফর প্রপোজড আছে তার মধ্যে 893টি। আর নাম্বার অফ প্রপার্টি প্রপোজড তার মধ্যে রয়েছে 5,71,783টি। তো সামিত্ব অ্যাপের মধ্যে ত্রিপুরাতে বড় মাত্রায় কাজ হয়েছে। আমি তার জন্য বলছি, এগুলো প্রেস কনফারেন্সে এত ডিটেলস বলাটা সম্ভব নয়, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আবারও বলবো যে এগুলো যাতে ত্রিপুরা মানুষের কাছে যায় সেটা আমি চাই আপনাদের মাধ্যমে। কারণ আমাদের সম্ভব নয় যে গিয়ে গিয়ে এক একটা করে, মানুষ যখন বিষয় না জানে তখন গভর্নমেন্টের থেকে সে কাজটা নিতে পারে না। স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কাজ করছে না জানার কারণে, কারণ অফিসারদের একটা ধর্ম, এরা হাতের মুঠিতে সব রেখে দেবে, জিজ্ঞাসা করলে বলবে এটা আছে, না জিজ্ঞাসা করলে আপনাকে দেবে না। মনে হচ্ছে যে ওনার ঘর থেকে এনেছে, ওনার মা বাবা ওনাকে দিয়ে বস্তাবান দিয়ে ওনাকে ত্রিপুরাতে পাঠিয়েছে, লেকে নিয়ে বসে থাকে। তার জন্য আমি আপনাদের জনতাকে জাগৃত করতে চাই, এই কাজগুলি হয়েছে, আপনার অধিকার সেগুলো নেওয়া, গিয়ে সে বিডিও অফিস হোক, এসডিএম অফিস হোক, বিভিন্ন দপ্তরের অফিস হোক।
হ্যাঁ, যেটা পাওয়ার ডিপার্টমেন্টে ছিল, যেটা বলেছিলাম ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে, সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 অ্যাকচুয়ালি প্রশ্ন করেছি আমি, কিন্তু এটা পাওয়ারটা স্টেট সাবজেক্ট, কিন্তু ডেটা তো স্টেট থেকে ওখানে চলে গেছে। ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 transmission loss in the country was 3.55% and the distribution loss in the country, ये transmission এ loss হয় 3.55% আর distribution এ loss হয় 13.9%, মানে 14%। তো সেটা অনেকের জানা নেই, সেটা সরকারকে উঠাতে হয়, সে লসটা, এটা পাবলিকের উপরে যায় না। আর ত্রিপুরার বিষয়ে under RDSS distribution infrastructure works including smart meter works worth rupees 2.82 lakhs ত্রিপুরার জন্য, নাই 2.82 lakhs total crore have been sanctioned, which would supplement the efforts of utilize in enhancing the পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন দ্য কান্ট্রি। তার জন্য স্মার্ট মিটার পাওয়ার ডিস্ট্রিবিউশন, তার জন্য 2.82 লাখ কোটি টাকা ভারত সরকার দিয়েছে। আর আমাদের ত্রিপুরার মধ্যে যে দ্য পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন দ্য কান্ট্রি ফর দ্য স্টেট ত্রিপুরা লস রিডাকশন ওয়ার্কস ওয়ার্থ 598 মানে 598 কোটি টাকা স্মার্ট মিটারিং এর দেওয়া হয়েছে। 319 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে ত্রিপুরা সরকার স্মার্ট মিটারের জন্য, 319 কোটি টাকা। আর যেটা লস রিডাকশন ওয়ার্কস এর জন্য দেওয়া হয়েছে 598 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। আর দুটোটা মিলে 917 কোটি টাকা ত্রিপুরাতে পাওয়ার ডিপার্টমেন্টে স্যাংশন হয়ে আসছে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আমি ইন্টারেস্টিং, কারণ আপনারা জানেন যে 2024-25 বাজেটে নির্মলা সীতারামনজি প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম PMIS স্টেট ঘোষণা করেছিলেন। তো বিরোধী পক্ষের অনেক ছিল তার মধ্যে কি হবে, স্টুডেন্টরা কি যেতে পারবে, কারণ ওই সময় তার জন্য স্কিমটা আনা হয়েছিল যে ভালো ভালো ইউনিভার্সিটি বা কলেজ থেকে ইন্টার্নশিপ করার জন্য বা জব পাওয়ার জন্য ডাইরেক্ট সিলেকশন, ক্যাম্পাস সিলেকশন হয়ে যায়। গ্রামে গঞ্জে যেমন উদয়পুর কলেজ আছে, বিনুনাথ কলেজ আছে, ওখান থেকে কোনো বড় কোম্পানি আসবেও না, সিলেকশনও করে না। তো আমরা ওই সময় একটা ফাইন্যান্স মিনিস্ট্রি, কর্পোরেট অ্যাফেয়ার মিনিস্ট্রি পোর্টাল তৈরি করেছে যে 500 বড় বড় কোম্পানি, তার মধ্যে ছেলেরা বিলিয়নিয়ার হোক আর গন্ডাছড়ার হোক, সে যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর সেই 500 কোম্পানি তাদের মতো এদেরকে সিলেকশন করে নিয়ে এদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করে, এবং স্কলারশিপ দেওয়ার পর যদি তার মধ্যে কোয়ালিটি থাকে, সে যদি করতে পারে, তাকে সেই কোম্পানিতে জবও দেওয়া হয়। তো স্কিমটা খুব ভালো স্কিম। ত্রিপুরা রাজ্যের মানুষ চাকরিজীবী বেশিরভাগ, তো ত্রিপুরার জন্য একটা ইম্পর্টেন্ট স্কিম। আর ত্রিপুরা থেকে নর্থ ইস্টের মধ্যে আমি তার জন্য খুশি, নর্থ ইস্টের মধ্যে আসামের পরে সবচাইতে বেশি ত্রিপুরা স্টুডেন্ট গিয়েছে তার মধ্যে। তো এই স্কিমের মধ্যে আমাদের যে 2000 যে পাইলট প্রজেক্ট ছিল, তার মধ্যে টার্গেটেড 1.25 লাখ ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়ার কথা ছিল। 1.25 মানে 1.25 লাখ মানে 1,25,000 ইন্টার্নশিপ দেওয়ার জন্য 2024-25 বাজেটে বলা হয়েছিল। আমি অত্যন্ত খুশির সঙ্গে বলি, আদরণীয়া নির্মলা সীতারামনজি কর্পোরেট অ্যাফেয়ার মিনিস্টার সেটা করতে সক্ষম হয়েছে, এবং 1.25 এর বদলে 1.27 মানে তার চাইতে বেশি ব্যবস্থা করেছেন। আর সেটা 745টা ডিস্ট্রিক্টের মধ্যে, তার মানে কোনো ডিস্ট্রিক্ট বাদ যায়নি, 745 ডিস্ট্রিক্টের মধ্যে করা হয়েছে। পরবর্তী সময়েও সেটা
করা হয়েছে নেক্সট ইয়ারে আবার। তো সেখানে টার্গেট ছিল 1.8 লাখ, কিন্তু সেখানেও 2.14 লাখ হয়েছে। তার মানে সেই পোর্টালের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা যারা কলেজে বা ইউনিভার্সিটি পড়ারত আছে তারা ওই দিকে তার সুবিধা নিয়েছে। এবং চাকরি তার মধ্যে প্রথম যে 2024-25 চাকরি হয়ে গেছে 8,000, তার মধ্যে অ্যাকসেপ্ট হয়েছে কোম্পানি তার চাকরি দেওয়ার পর্যন্ত জব। আর সেকেন্ডে 22,800, সেকেন্ডটা তো শুরু 25-26 শুরু হয়েছে মাত্র, 22,800 হয়েছে। তার মানে এই যে স্কিম প্রধানমন্ত্রীর, সেই স্কিম যে নতুন নজওয়ানদের জন্য, বিশেষ করে গ্রামীণ রুরাল এরিয়ার জন্য করেছিলেন, সেইটা সাকসেসফুল হয়েছে। আর ডেটা যদি বলি তো ত্রিপুরাতে নাম্বার অফ অপরচুনিটিস ইন রাউন্ড 1, আমি যেটা 395, হয়তো আমাদের কাছে ডাটা নেই যে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে কিনা, 395 গিয়েছে। তারপর নাম্বার অফ অফার মেড, যারা নাম্বার অফার পেয়েছে 200 অফার পেয়েছে, তার মধ্যে 200। নাম্বার অফ অপরচুনিটি 2 নম্বরে, সেকেন্ডে নাম্বার অফ অপরচুনিটি হয়েছে 383, প্রায় বরাবর এসছে। আর তার মধ্যে নাম্বার অফ অফার্স পেয়েছে, সেটা ইন্টারেস্টিং, 758। তার জন্য আমি খুশি যে আমার ত্রিপুরার ছেলেমেয়েরা, এমনিটা আমাদের মনে হয় যে আমাদের এখানে আমরা যদি লিখি তবেই তারা জানে। আমি তার একটা বড় উদাহরণ দেবো। দিল্লিতে যখন গিয়েছি, আমি থাকি সবাই আপনারা জানেন, তো হরিয়ানাতে প্রভারী থাকাকালীন আমার সঙ্গে দিল্লি পুলিশের সিকিউরিটি যায়, সিআরপিএফ আমার সঙ্গে থাকে। তার মধ্যে দেখি তিনটে মেয়ে ছিল। তো এক জায়গায় প্রচন্ড ভিড় ছিল, তো আমাকে খুব ইয়ে করে বের করে, এই মেয়েগুলি কি এত ধাক্কামুক্কি করে, আমাকে একদম ভিড় হয়ে গেছিল, মানে অনেক সময় ফ্যানরা এমন করে। তারপরে জিজ্ঞাসা করা তো বাংলায় কথা বলে, একটা জনজাতি মেয়ে আছে, দুইটা এখানকার বাংলা ভাষী রয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম, পরে বলে স্যার আমরা তো ত্রিপুরা থেকে, বাড়ি কোথায়? এই যে আমার এত ভালো লাগলো, আমি বলে তোমরা কতজন আছো? তারপর বললো 2019 এবং 2021-এ দুইটা ব্যাচ দিল্লি পুলিশে গিয়েছিল। এরা ত্রিপুরা থেকে নিজেরা অনলাইনে দেখে ফর্ম ফিল আপ করে দিল্লি পুলিশের মধ্যে 150-র উপরে ত্রিপুরার ছেলে মেয়ে চাকরি করে কনস্টেবল। আমি যখন বাড়িতে এদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছি, এদের মধ্যে ম্যাক্সিমাম এসে আমি ফেসবুকে বা পেজে আমি শেয়ার করেছিলাম তৎকালীন সময়। তো আমরা যদি ভাবি যে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা জাগ্রত নয়, এই ধারণাটা পাল্টে নেওয়া উচিত যে আমরা বললেই এরা করবে। আজকের দিনে ছেলেমেয়েরা ওই জায়গায় নেই, অনেক বেশি অ্যাডভান্স। তাতে আমি খুশি হই যে আমার ছেলেমেয়েরা কোথায় সাবরুম, কোথায় শ্রীনগর ওই প্রান্ত থেকে, কোথায় 18 বলা ওখান থেকে গিয়ে সব ওখানে করছে। আমার কাছে, আমি যখন খাওয়া দাওয়ার পরে বললাম ভাই আমার কাছ থেকে কি চাও, কেউ আমার কাছ থেকে কোনো বলে, এতটাই স্যার এতদিন পরে গার্জিয়ান পেয়েছি। এতদিন অন্যরা এখানে তো নর্দার্ন এরিয়াতে এই আমি ওই এমপি এরিয়া ওই এবারে এই ধরনের অ্যাপ্রোচ দেখা, আমি এখন থেকে দিল্লিতে বেশি একটা ভালো লাগে না, ধীরে ধীরে মনটা লাগছে চায় তো ত্রিপুরাতে আসতে। আমি যখন বললাম আমি তো আছি, তখন একটা তাদের মধ্যে হ্যাঁ দাদা আছে। এখন আমাদের কেউ যদি কোনো কিছু বলে, আমার বাড়ির সব নাম্বার নিয়ে নিয়েছে, কোনো কিছু হলে ফোন করব যে আমাদের গার্জিয়ান ওখানে আছে। তো এই যে শুধু বুস্ট আপ করা ছেলে মেয়েদের, বাকি এরা কিচ্ছু চাই, আমার কাছে কোনো সুবিধা চাই। আর একটা সেলফি, সবাই আলাদা আলাদা একটা সেলফি নিয়েছে, এটা কারণ হচ্ছে কেউ বলে দেখাবে প্রুফ যে হ্যাঁ ভাই ইয়ে ইনকা আদমি। তো এই ধরনের ছেলেমেয়েরা পৌঁছে গেছে। তো আজকে এই ডেটাটা আমি তার জন্য তুললাম। দেখুন, নর্থ ইস্টে 8টা রাজ্য আছে, আমাদের সমস্ত ডেটা আছে। তার মধ্যে আসাম তো ভাই অনেক বড় রাজ্য। তো আসামের মধ্যে আমি দেখেছি, আসামের ডেটা দেখি এত বড় দুইটা মাত্র আমার এখানে লোকসভা, আসামে 14টা লোকসভা, তার মধ্যে 3,457টা। আর ঠিক আছে, টোটাল যে চাকরি এর মধ্যে অ্যাকসেপ্ট হয়েছে 1955, মানে 2,000। আর আমাদের এখানে 758। পার্সেন্টেজ যদি দেখি ত্রিপুরার বেশি, অনেক বেশি। আর বাকি রাজ্যগুলো যদি আমরা দেখি, অরুণাচল প্রদেশের মাত্র 17 জন। তারপরে আমি যদি মণিপুরের দেখি মাত্র 32 জন, মেঘালয়ে 46 জন, মিজোরামে 3 জন মাত্র হাইলি এডুকেটেড, 100% এডুকেটেড। তো তার জন্য যে এডুকেটেড হলেই সে জাগরুক হবে এমন নয়।
জাগরুকতা, এক্সপোজার চাই। তো এই ডেটাগুলি আমি আপনাদের মাধ্যমে তার জন্য শেয়ার করছি, এগুলি তোলার জন্য। এটা প্ল্যানিং আমি একটা কোশ্চেন করেছিলাম, ইকোনমিক গ্রোথ, ইম্প্রুভিং এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড আদার প্যারামিটার্স হ্যাজ ইম্প্রুভড ইন রিসেন্ট ইয়ার্স। তার মধ্যে কি প্যারামিটার, তার কি হয়েছে, আর সেটা আমাকে প্ল্যানিং মিনিস্টার জবাব দিয়েছেন। जो एसडीजी इंडेक्स 2023-24 इंडिया ओवरऑल एसडीजी स्कोर हैज इम्प्रूव्ड फ्रॉम 66 in 2020-21, 71 in 2023-24, इंडेक्स 66 থেকে 71 এ এসে আর in 2023-24 তার মধ্যে সেটা একটা ডেটা আমার কাছে এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21 আর 23-24 তার ডেটা রয়েছে। যেমন নাম্বার অফ পভার্টি 60, এখন হয়েছে 72, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ 61 ছিল 2021-22, এখন 68 হয়েছে। কোয়ালিটি এডুকেশন 57 ছিল, ওটা 61 হয়েছে। আর গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং 74 ছিল, এটা 77 হয়েছে। তো এই ইন্ডেক্স গুলো প্রমাণিত করে ভারত সরকারের যে কাজকর্ম, যেটা লাইভলি মানে মিশনের জন্য, মানুষের জন্য, সেগুলো ইন্ডেক্স সবগুলি আগের চাইতে বেটার হয়েছে। আর ত্রিপুরারও এই এই ডেটাটা যেটা আমি বললাম, এটা ত্রিপুরার ডেটা, অল ওভার ইন্ডিয়ার ডেটা নেই, ত্রিপুরার ডেটা আমি বলে দিলাম। তার একটা ইন্ডেক্স আমাকে দিয়ে দিয়েছে কিভাবে ত্রিপুরার হয়েছে, কারণ এখানে বিরোধী পক্ষরা মাঝে মাঝে তাদের বিমৃতি ধরে, না এটা হয়নি, ওটা হয়নি। ত্রিপুরার ইন্ডেক্স রিপোর্টে সবগুলো 2018 থেকে নিয়ে এই যে 21-22 থেকে 23-24 ডেটা আমি দিলাম, সেগুলো সবগুলো ইয়ার ওয়াইজ, মানে এক ইয়ারটা দিয়েছি, বারবার সবটা দিয়ে, কিন্তু ইয়ার ওয়াইজ ও ডেভেলপ হচ্ছে, কোনো জায়গায় ত্রিপুরা পিছিয়ে যায়নি। हमारा संविधान और हमारा स्वाभिमान ক্যাম্পেনিং, তার মধ্যে ত্রিপুরাতেও কাজ হয়েছে। ত্রিপুরাতে টোটাল 51 ইভেন্টস have so far been organized in Tripura with more than 5,000 participants. 5,000 participant নিয়ে আমাদের 51টা ইভেন্টস হয়েছে তার উপরে ত্রিপুরাতে। যেটা আমি বলেছিলাম, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর প্রমোশন অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার স্কিম অ্যাক্রস দ্য কান্ট্রি স্টেট ওয়াইজ ইনক্লুডিং ত্রিপুরা। ডেটাটা আমি আপনাদেরকে কোশ্চেনের সঙ্গে দিয়ে দিচ্ছি যে এগুলো যারা কালচারাল, আমাদের ত্রিপুরার মানুষ, সেই জাতি হোক জনজাতি হোক, আমরা কালচারালে অনেক বেশি বুস্ট আপ রয়েছি। তো তার মধ্যে কেন্দ্র সরকার থেকে কিভাবে কিভাবে সুবিধা পাওয়া যেতে পারে, কোন কোন স্কিমে, সেটা এখানে রয়েছে। যেমন একটা উদাহরণ, যেমন 2000 जैसे কালচারাল ফাইন্যান্সিয়াল ফাংশন প্রোডাকশন গ্রান্ট, কালচারাল ফাংশন, কোনো একটা ফাংশন হলে তার জন্য কেন্দ্র সরকার পয়সা দেয়। তার মধ্যে যেমন ত্রিপুরাতে দিয়েছিল নাম্বার অফ অর্গানাইজেশন, 16টা অর্গানাইজেশনকে দিয়েছে, আর তার অ্যামাউন্ট আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে। কিভাবে, কোন সনে 2023 কত দিয়েছে, 24 কত, 25 কত। তো 16টা অর্গানাইজেশন তার থেকে ফান্ড পেয়েছে। স্কিম অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ বৌদ্ধিস্ট তিব্বতিয়ান কালচার, আলাদাভাবে একটা স্কিম করা হয়েছে। যারা বৌদ্ধিস্টরা রয়েছে তাদেরকেও ত্রিপুরাতে 60টা নাম্বার অফ অর্গান 60টাকে দেওয়া হয়েছে, তার মধ্যে 97 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি তার জন্য কথাগুলি বলি, অনেক সময় এগুলো আমি জানি না এখানে সাংবাদিক বন্ধুরা কেউ তার কাছে ডেটা আছে কিনা। তো এইগুলো আগেও এখান থেকে এমপি থাকতেন, কতটা কোশ্চেন করতেন, কতটা জবাব আনতেন, কতটা সেখানে অ্যাক্টিভ হতেন, আপনারা তার সাক্ষী।
ওরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ছোট জায়গা থেকে শেখার ইচ্ছা থেকে এক্সপোজার আমার কাছে ভালো লাগে। আমি বিদেশ ঘুরলে অনেক সময় কোশ্চেন তুলে, তো আমি পার্টির টাকা পয়সায় বা সরকারি, আমি এমপি হয়েছি, আমাকে স্পিকার সাহেব বলেছিল যে বাইরে এমপিরা যায়, আমি আজ পর্যন্ত ভারত সরকারের টাকায় বা পার্লামেন্টের টাকায় কোনো জায়গায় করিনি। আমার বন্ধু বান্ধব আমাকে যদি এখন আমার কোনো বন্ধু বান্ধব বলে বলে বাইরে যাবো, আমি বলি আমি একটু এক্সপোজার চাই, ঘুরতে চাই, দেখতে চাই, দুনিয়া জানতে চাই। কিন্তু এক্সপোজার না থাকলে আপনি কি শেখাবেন এসে? আপনি বই পড়ে আর গুগল দেখে আপনি প্র্যাকটিক্যাল হতেই পারবেন না। তো তার জন্য আমি বাইরে যাই, বিদেশে ঘুরি, কিন্তু কিছু আমার টাকা লাগে, কিছু আমাকে বন্ধু বান্ধব আছে যাদের কাছে এমন কোনো কিছু না, তাদের আমার মতো একটা লোককে প্লেন ফ্লাইট দিয়ে পাঠিয়ে দিলে তাদের কিচ্ছু আসে না, তারা মানে জল খাওয়ার পয়সা খরচ হয়। তো এই ধরনের মানুষজন আছে। কালকে দেখলাম কোন টিভিতে বলছে, বলে বিপ্লব দেব বলছে জিন্দাল, জিন্দালকে তো আমি তো বলছি, জিন্দালের সঙ্গে কথা বলি, নবীন জিন্দালকে মানে হি টিকিট দিয়া, আমি টিকিট দিয়েছি, ও তো কংগ্রেসে ছিল। এবার হরিয়ানা থেকে কি বলছে জায়গাটার নাম, মহাভারতে যেটা আছে, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে টিকিট দিয়েছি। ওর মা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে, সাবিত্রী জি, ভারতবর্ষের সবচেয়ে ধনবান মহিলা সাবিত্রী জিন্দাল। তো আমাকে পার্টি সুযোগ দিয়েছে, তো মানুষের সঙ্গে আমি সম্পর্ক রাখি, তৈরি করি, যেগুলো পরে কাজ হয় আমি তখন আবার এদেরকে বলি। একটু জিন্দালকে আমি বলেছি একটা প্লান্ট এখানে পড়েছে, কিনো না এটা। তো সে নিয়েছে, ডিএস গ্রুপ একটা প্লান্ট, টিম বানানো প্লান্ট পড়েছিল, জিন্দাল টেক ওভার করেছে। তো বিপ্লব দেব যেটা বলে করে দেখা, বিপ্লব দেব ভাওতাবাজি করে না তাদের মতো। রাজনীতিতে এই ভাষা আমি শিখিনি, আগেও শিখবো না। আমি জিন্দালকে বলেছি যে এখানে এসে সিএসআর ফান্ড থেকে পয়সা দাও ভাই। বলেছে দাদা আমি ইনভেস্ট করবো ত্রিপুরাতে। আমি মুকেশ আম্বানিকে বলেছি, বলে আপনি যে ফান্ডটা, এই যে নর্থ ইস্টে একটা ডোনারের ইয়ে হয়েছিল দিল্লিতে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটার মধ্যে গিয়েছিলেন। তা আমি স্মিথ হয়েছিল নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্টের জন্য। তো উনি সবচেয়ে বেশি অ্যামাউন্ট ঘোষণা করেছেন ভাষণ দিয়ে। তা আমি আসতে আমি বললাম ভাই ঘোষণা করেছো স্পোর্টস এর জন্য, আপনার মিসেসকে বলুন না ত্রিপুরাতে 10,000 কোটি লাগানোর জন্য। আমি নিজের জন্য কিছু বলি না, আমি জানি এদের জন্য 10,000 কোটি কোনো ব্যাপারই না। তো আমি বললাম আপনি 10,000 কোটি লাগান না ত্রিপুরার মধ্যে, আমাদের ছেলে মেয়েদের তো প্রচুর ফুটবল খেলে, আমাদের জনজাতির মধ্যে ফুটবল। আমি 2-3টে ফুটবল ম্যাচে আপনারা দেখেছি, ফাইনাল ম্যাচে গিয়েছি। তা আমি বলেছি, কিন্তু একটা চ্যানেল এমনিতেই ওর খাওয়া দাওয়া জার্নালিস্ট না, মানে সে কমার্শিয়াল প্লাস জার্নালিস্ট, এই ধরনের, বুঝে গেছেন কে আছে, 40 পয়সা দিয়ে জমি নিয়ে নেয়। তো সে দেখি, আমি তো দেখি, আমাকে উংলি দেয়। আমি তো কত কিছু জানি কিন্তু কিছু বলি না, কারণ কি পজিটিভিটির সঙ্গে থাকি। আমি চাই ত্রিপুরা কল্যাণ। আমি বারবারই কোনো না কোন স্কিমে আমি বন্ধুদের মধ্যে বলি, আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে কোনোদিন ত্রিপুরা ডেভেলপ হতে হবে কোনো স্কিম, তো আমাকে বলা। তখন আমি দেখবো না সে কোন পার্টি, কোন জাতি, কোন নেভার। ডেভেলপমেন্ট তো অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। তো আজকে যখন আমি বললাম এখন যে ইয়ে স্কিম অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেভেলপমেন্ট অফ বৌদ্ধিস্ট তিব্বত কালচার অ্যান্ড আর্ট, তার মধ্যে 97 লক্ষ টাকা, 97,20,000 টাকা এসছে। চারটিখানি কথা, ত্রিপুরার মধ্যে ছোট জায়গাটায় 7টা অর্গানাইজেশন মাধ্যমে, মাত্র 7টা অর্গানাইজেশনের মাধ্যমে, হিসাব করে দেখুন কত বড় মাত্রায় টাকা যায়। সেটা ধীরে ধীরে বেড়েছে। এটা 2022-23 এসেছিল 37 লক্ষ টাকা, 2023-24 এসেছিল 41 লক্ষ টাকা, 2024-25 এসে 97 লক্ষ টাকা। তার মানে ধীরে 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 এটা এক্সপোজার পেয়েছে, বেড়েছে। অনেক সময় হয় কি এবার পেয়েছে তারপর মানুষ ভুলে যায় এটা। তার জন্য আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরি। ফার্স্ট ট্র্যাক কোর্ট ফর গ্রাম ন্যালা, ভেরি ইম্পর্টেন্ট। কারণ মানুষ থানা চাইতে বেশি কোর্ট কাচারিতে হয়রান হয়। এমনিতে গ্রামে একটা কাহাবত আছে, কারোর সঙ্গে যদি দুশ্মনী থাকে তার একটা ভাঙ্গা গাড়ি কিনে দাও, না হলে কোর্টের একটা কেসের ব্যবস্থা করে দাও। কাহাবত হ্যাঁ না? তো ওই কাহাবতের সমাপ্তি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম ন্যায়ালয়ের ব্যবস্থা করেছেন। যেটা আমি বললাম, আগে বলেছি যে গ্রাম ন্যায়ালয় যেমন আমাদের এখন 2025-এর 28/7/2025 পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং কেস আছে 86,844টা, 86,844। হাইকোর্টে আছে 63,32,256।
আর ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে আছে 4,66,69,624। হিসাব করুন কত পেন্ডিং। আর এখন ফার্স্ট ট্র্যাক কোর্ট করে 14 ফাইন্যান্স কমিশনের সময় সেটা করা হয়েছিল। আর তার মধ্যে প্রপার্টি রিলেটেড কেস আছে, চিলড্রেন, সিনিয়র সিটিজেন, সিভিল কেসেস, মানে জমির কেস, এই কেসগুলিকে তার মধ্যে নেওয়া। এগুলো গ্রামীণ মানুষ তার মধ্যে বেশি থাকে। তার মধ্যে 488টা গ্রাম ন্যায়ালয় নোটিফাইড হয়েছে। আর তার মধ্যে 331টা কারেন্টলি অপারেশনাল, আর 11টা স্টেটের মধ্যে। আর আমাদের ত্রিপুরা, আমি লিখেছিলাম ত্রিপুরার জন্য, লিখেছে যে হাউএভার নো গ্রাম ন্যায়ালয় ইজ নোটিফাইড ফাংশনাল ইন স্টেট অফ ত্রিপুরা। ত্রিপুরাতে এখনো আসেনি, কিন্তু এই গ্রাম ন্যায়ালয়ের যে কনসেপ্ট আসবে ত্রিপুরা, তো এ তো নতুন শুরু হয়েছে, এতে বড় মাত্রায় কাজ হচ্ছে। এর মধ্যে 1800 ফাস্ট ট্র্যাক কোর্ট কাজ চলছে এবং ফটাফট ফার্স্ট ট্র্যাকের মধ্যে শেষ হয়ে যায়। তাতে বড় মাত্রা যে আমি পেন্ডিং কেসগুলো, মানে বিশেষ করে যে এই যে লাস্টে বললাম যে 4,66,69,624, এই ম্যাক্সিমাম কেস ফার্স্ট ট্র্যাকের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাতে মানুষের, সাধারণ মানুষের সাথে ঝামেলাতে মুক্তি পাবে। এগ্রিকালচার, ভারত কৃষি প্রধান দেশ, ত্রিপুরাও কৃষি, তো কৃষির উপরে একটা আমি কোশ্চেন করেছিলাম যে will the Minister of Agriculture and Farmer Welfare the measures implemented by the government nationally to overcome policy lag in the agriculture, ensuring timely execution and delivery of supports state-wise including Tripura। মানে কি কি সাপোর্ট কেন্দ্র সরকার দিচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে, তার একটা কোশ্চেন আমি করেছিলাম। তার আমি আনন্দের সঙ্গে জানাবো যে এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার যে বাজেট, যেটা 2013-14 মানে লাস্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল ইউপি গভর্নমেন্টের, তখন ছিল 21.933 করোড় বাজেট বি ডিউরিং 13-14। আর এখন যেটা হচ্ছে সেটা গিয়ে দাঁড়িয়েছে, আমি কোটিতে বলে 1,27,00,000, 1,27,290.16 করোড়। মানে এত গুণা ভারত সরকার মোদির নেতৃত্বে আসার পর হয়েছে। আর তার মধ্যে যেই প্যারামিটার 28টা স্কিম কেন্দ্র সরকারের মাধ্যমে দেওয়া হয়, এর মধ্যে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিকে নিয়ে ন্যাশনাল ব্যাম্বু মিশন পর্যন্ত, সের মধ্যে 28টা স্কিম আছে। সবগুলো স্কিম আমি বলবো না, এখানে আছে, আপনারা সেগুলো আপনাদের কপি দিয়ে দেবে। ICAR has also developed 76 prototype of integrated farming system model adapted to climate change impact across the ecologies of the country। এটা ICAR ডেভেলপ করেছে।
আর যেটা আমি অমৃত স্টেশনের জন্য বলেছিলাম তার মধ্যে যে 12টা প্যারামিটার আছে আমি আপনাদেরকে বলেছি, ইমপ্রুভমেন্ট অফ অ্যাক্সেস টু স্টেশন অ্যান্ড সার্কুলেটিং এরিয়াস একটা প্যারামিটার, ইন্টিগ্রেশন অফ স্টেশন উইথ বোথ সাইডস অফ সিটি, improvement of station building, improvement of waiting halls, toilets, sitting arrangements, water booths, provision of window foot overbridge, air concourse with passenger traffic, provision of lift, escalator, ramp, improvement, provision of platforms, surface and cover up platforms, provision of local products through schemes like one station one product, সেটাও তার মধ্যে থাকবে। পার্কিং এরিয়াস, মাল্টি মডেল ইন্টিগ্রেশন, দিব্যাঙ্গ জনের জন্য আলাদা করে ইয়ের ব্যবস্থা থাকবে, বেটার প্যাসেঞ্জার্স ইনফরমেশন সিস্টেমস, provision of executive lounges, nominated spaces for business meeting, landscaping, etc. Keeping is new necessity at each station. এই যে 12টা প্যারামিটারে এই অমৃত প্রকল্পের মধ্যে কাজ হবে। এই যে কোশ্চেন গুলো, যেই পত্রাচার গুলো আর এমপি লেট ফান্ড, এটাই এক এমপির কাছে তার থাকে। এই সবগুলোর মধ্যেই আমি আমার কাছে যা দায়িত্ব ত্রিপুরা মানুষ দিয়েছে সেগুলো আমি করার চেষ্টা করি। ওর জবাব দেবো বলে আমি আপনাদের সামনে এসে বলি। আর আমি আমার স্টাফদেরকে বলবো এই কপিগুলো যেগুলো আছে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, সবাই একবার দেখে। আর আমি আবারও বলবো যে স্কিম গুলো মানুষের জানা দরকার সেগুলো আপনারা সময়ে সময়ে, একদিনে সব লিখতে হবে তেমন নয়, সময়ে সময়ে তার মধ্যে আর্টিকেল করা বা টিভি শোর মধ্যে বসে তার মধ্যে ডিসকাশন করা। কারণ আপনাদের টিভির মধ্যে ডিসকাশন হয় তখন মানুষ সেটা দেখতে পায়। আপনাদের ইউটিউব আছে, আপনাদের নিজের ছোট ছোট চ্যানেল আছে, তার মধ্যেও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা। সাবজেক্ট আমি দিয়ে দিয়েছি, তার অ্যান্সার আপনার কাছে চলে এসছে। আমি যতটা জানি যে ত্রিপুরার ম্যাক্সিমাম মানুষ এগুলো জানে না। তো যারা নিয়েছে সুবিধা এরাই, আপনি দেখবেন বদ্ধিশ দেখিয়েছি যে এরা 1 কোটি টাকার কাছাকাছি। কটা অর্গানাইজেশন? 6টা অর্গানাইজেশন। 6টা অর্গানাইজেশন এত টাকা নিয়ে নিচ্ছে, ওনারা জানে না, ওনাদের কাছে হুদিস নেই, জানেই না, বলবেও না। কোথা থেকে বলছে আমি তো এখান থেকে নিচ্ছি, আমার নিজের টাকা জমি বিক্রি করে করছি, জমি বিক্রি করে। তো 1 কোটি টাকা এখন যদি সবাই যে বদ্ধে যারা কালচারাল কাজকর্ম করে সবাই জেনে গেলে সবাই টাকাটা পেতে পারে। এরা ভাবে যে আমরা যদি বলে দেবো তাহলে তো আমার টাকাটা কমে যাবে, এমন না, স্কিমে প্রচুর টাকা আছে। তো আপনারা সময় সময় সেগুলো উঠাবেন, ত্রিপুরা মানুষের কল্যাণ হোক, ভালো হোক, আমারও কল্যাণ হোক। বলি করো বহুদিন পরে তোমার দেখলাম, তুমি এদিকে আসছো না বাংলাদেশ চলে গেল এমনই মনে। প্রথম প্রশ্ন হইতেছে যে আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ইনিশিয়েটিভ নিয়েছিলেন সংবিধানের 125তম সংশোধনী, এটা এখনো লোকসভায় পেন্ডিং, এটা নিয়ে আর কোনো মুভমেন্ট নেই, এটা কি পজিশন? 125C, দেখুন 125C সেটা ইয়েতে আছে, স্ট্যান্ডিং কমিটির কাছে রয়েছে। তো সেটার মধ্যে তো স্পেশাল, ওর মধ্যে সমস্ত এমপি রয়েছে। তো ওখান থেকে ক্লিয়ার হওয়ার পরে তবেই হোম মিনিস্ট্রির কাছে আসবে, এখনো সেটা ওখান থেকে ক্লিয়ার হয়নি। কিন্তু বহু সুবিধা ডাইরেক্ট ইনডাইরেক্ট, যেটা বলছে 125A তে সুবিধা পাবে স্ট্রেংথেনিং করার জন্য জনজাতিদের। আপনি হিসাব করুন, এই সরকার আসার পরে 1300 কোটি টাকা আমি স্যাংশন করিয়েছি ওভারঅল ডেভেলপমেন্টের জন্য,
ব্যাংক থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে স্যাংশন করেছে। কোনোদিন ত্রিপুরাতে 13 পয়সা স্যাংশন করেছিল কমিউনিস্টরা, আলাদাভাবে করা হয়েছে। তারপর যখনই যারা এক্সট্রিমিস্ট ছিল সারেন্ডার করেছে, তাদেরকে আলাদা প্যাকেজ দেওয়া হয়েছে। ওই দিনও আলাদা একটা ত্রিপুরার জন্য 250 কোটি টাকার প্যাকেজ দেওয়া হলো তাদের জন্য। কিছুদিন আগে সারেন্ডার করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আর ছিলেন তার মধ্যে, আর অমিত ভাই ছিলেন, আমিও ছিলাম। তো তার মধ্যে 250 কোটি টাকা আবার তাদেরকে দেওয়া হবে। তাহলে যে 125 এতে যে সুবিধাগুলি পাবে ইনডাইরেক্টলি মাননীয় গৃহমন্ত্রীজি, প্রধানমন্ত্রীজি কমসে কম আমার ত্রিপুরা রাজ্যের জন্য এই কাজগুলি করছেন। ব্রু শরণার্থীদেরকে 98 থেকে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী তখন থেকে ওখানে বসা, না তাদের ভোটাধিকার ছিল, না তাদের ঘরের অধিকার ছিল, না তাদের ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা, কিচ্ছু ছিল না। আর জামানা কিসের? ইন্টারনেটের, গুগলের জামানা, সফটওয়্যারের জামানা। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। তো এই স্থিতি ছিল। এগুলোকে তো প্যাকেজ দিয়ে তখন 600 কোটি টাকা আমি স্যাংশন করিয়ে এনেছিলাম। 600 কোটি টাকার পরে আরো বেশি স্প্লিট ফ্যামিলি বেরিয়েছে, 1000 ফ্যামিলি, জন না ফ্যামিলি। তো তারপরে আবার ওখানে 200 কোটি টাকা কেন্দ্র সরকার এক্সট্রা দিয়েছে, দিয়ে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। তো 125 এ যখন হবে তো হবে, সিলেক্ট কমিটির কাছে আছে, সিলেক্ট কমিটির কাছে। কিন্তু ত্রিপুরার জনজাতিদের এডিসি ডেভেলপমেন্ট জন্য কেন্দ্র সরকার বড় মাত্রায় ত্রিপুরাকে সাহায্য করেছে, জনজাতিরা তার সাহায্য পেয়েছে। এবং সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য হোক আর বাকি জনজাতি যারা ছোট ছোট দল আছে, এরা সেই বিষয়ে অবগত আছে এবং ওনারা সেই বিষয়ে কৃতার্থ। এই প্রশ্নটা হচ্ছে, মানে আপনি সাংসদ হওয়ার পর নিয়মিত সাংবাদিক সম্মেলন করেন, দিশা মিটিং এ আপনাকে দেখা যায়, ত্রিপুরাতে আপনার মুভমেন্ট দেখা যায়, মানুষ আপনাকে পায়, কিন্তু আপনার আমাদের সিস্টেম আর প্রটোকলের মধ্যে রয়েছে। তো এমন ত্রিপুরা থেকে পলিট ব্যুরোর মেম্বার হয়েছে, একজনকে দিয়েছিল ওই সময়, এখন আবার একজনকে দিয়েছে, দ্বিতীয় পলিট ব্যুরো তো দেয় না। তো পলিট ব্যুরো না হলে সামনে বুঝতে পারবে না, সেটা তো আমাদের দোষ নাই, ওনার পার্টির দোষ। আর না হলেও তবু ত্রিপুরাকে যদি প্রায়োরিটি দিতেন, ত্রিপুরা এমপিদেরকে অন্তত 3rd বা 4th বা 5th রোতে বসার সুযোগ করে দিত। আমি দেখি যে ত্রিপুরা এমপিদেরকে বসানো হয় একদম লাস্ট রোড। তো তার জন্য শুধু উনি প্রথম উঠাচ্ছেন না, দিদি উঠাচ্ছেন, দিদি দিবি যে দিদির সঙ্গে কথাবার্তা হয়। একদিন উনি লোকসভাতে আমি দেখেছি বলেছেন, বিলের উপরে বলেছেন, আপনি দেখে নিন, আমি তো লোকসভাতে থাকি, আমি দেখি উনি লোকসভা। দ্বিতীয়ত উনি প্রথমবারের এমপি, দাদা আপনিও তো প্রথমবারের এমপি। আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তো আমার বিষয় জানা আছে, আমি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, উনি সুযোগ পাননি। তো স্বাভাবিকভাবে লোকসভাতে গিয়ে হট করে দাঁড়িয়ে কিছু বলে দেওয়া এত সোজা নয়। অনেক বড় বড় নেতা দেখেছে লোকসভা দাঁড়ালে হাত পায়ে ভেবে কাঁপবে, কারণ ওখানে সব পুরো দেশের সমস্ত ক্রিম লোক ওখানে বসে থাকে, রাজ্যসভা লোকসভা সবাই নেতা। যদি আপনি আপনার যদি ভালো পুঁজি থাকে তবে বলেন, না হলে মানের যোগ্য ওখানে। তো উনি আর বাকিটা দিদি যতটা ঘোরাঘুরি করার, দিদির ঘোরাঘুরিটা আমি অনেকটা কভার করে নিই। আমি ওই দিনও মার্কেটে গিয়েছি বা নর্থের দিকে যাই। তো স্বাভাবিকভাবে দিদি যখন আমার পার্টি থেকে, সেটা আমাদেরও দায়িত্ব শুধু এমপির উপরে ছেড়ে না দেওয়া। এই যেই কোশ্চেন গুলো আমি করলাম, যে 21টা কোশ্চেন, আর এই ছোট্ট সেশনের মধ্যে চলে আসা কোনো ছোট বিষয় না। কারণ আমি তাকে পিও ছিলাম, আমি জানি কোশ্চেন কিভাবে করতে হয়, কিভাবে দিতে হয়, কিভাবে আনতে হয়, না তো রিজেক্টে করে দেবে। তো দিদি তো আরো ততটা জানেন না। তো
কিছুদিন গেলে এই তো দিদির সেকেন্ড সেশন, তো আমি আশা করি তৃতীয় চতুর্থ সেশনে দিদিকে দেখবেন আরো বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করবে। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো লাইট হাউস, এবং লাইট হাউসে আপনি কথা বলেছেন এবং এটা যতটুকু খবর ফাইলিং এ মোটামুটি বরাদ্দ অর্থ শেষ হয়ে গেছে, কাজও থমকে আছে। অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য কোনো কথা বলে বা আগামী দিনে বরাদ্দ হবে? এখন আমার প্রশ্ন, আপনি কি এখন ঘুমিয়ে রয়েছেন না অতিরিক্ত অর্থ জাগৃত আছেন? তো জাগৃত আছেন তো আমার সোশ্যাল মিডিয়াতে আমি লিখেছি অলরেডি। তার জন্য আমি গিয়ে যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার মনোহর লাল খট্টর জি, ওনার সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক রয়েছে, আমি হরিয়ানা প্রভারী ছিলাম। তো ওনাকে যখন আমি বলেছি এই প্রজেক্টটা প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট, 6টা প্রজেক্ট 5টা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়নি বিকজ অফ দ্যাট ওই জমিটা অনেক নিচে, তার মধ্যে ফাইলিং এ প্রচুর টাকা চলে গেছে, তার জন্য কন্ট্রাক্ট করতে পারছেন। আমি শাহকে বলে, যে কন্ট্রাক্টর গুজরাটের শাহকে বলে ডেকে মিটিং করিয়ে দিল্লিতে, সে 50 কোটি টাকা তার জন্য ডেভিয়েশন চাইছে। 50 কোটি টাকা ডেভিয়েশন দিতে গেলে সেটা লিগ্যাল সেকশন থেকে ক্লিয়ারিটি আনতে হয়, না হলে এগুলো এর মধ্যে ফাইন্যান্সিয়াল করাপশনের মধ্যে চলে আসবে। তো আমি ওনাকে বলেছি এটা তো ঠিক আছে, টাইম লাগবে, আপনি একটা কাজ করুন, পেট্রোল সাহেবের দেখা করে আপনি কমসে কম অর্ধেক তো সে পাবেই পাবে, কারণ কোন সময় সবাইকে আমরা দিয়েছি এই প্রজেক্টের টাকা আমরা এক্সট্রা দিইনি। 2 বছর তো কোন বসেছিল, তো 2 বছর পরে কোনো প্রজেক্ট করতে গেলে তার কস্ট বেড়ে যায়। তো উনি তখন এগ্রি হয়েছেন, হ্যাঁ ঠিক তো বলেছেন। তখন অফিসার, আমি বললাম না অফিসার মনে হয় যে নিজের বাড়ি থেকে এনে দেবে না। তা আমি বললাম ভাই কেন দেবে না, দিতে তো হবেই। তখন 25 কোটি না 21 কোটি টাকা স্যাংশন করে দিয়েছে, কাজ চালু হয়ে গেছে, ও শাহও চলে এসছে, আজকে প্রায় 10 দিন হয়ে গেছে। তো কাজ আপনার চলছে, কারণ গরিব মানুষের ঘর পাবে সেখানে, আমিও চাই ও পুরো টাকা পাবে। কাজ এখন দমে চলছে, যেটা আমি জানি, আমাকে ফোন করে শাহ বলেছে। আমি বলছি কোনো অসুবিধা হলে আমি কনসার্ন সেক্রেটারিকে বলে দিয়েছি যে ত্রিপুরা সরকার, ওকে ফোন করে বলেছি মুঝে টাইমলি এখন টাকা দিয়েছি, এটা টাইমলি মানুষের, যখন গরিব মানুষ সেখানে থাকবে ব্যবস্থা দিতে হবে। বেনিফিশিয়ারি তো দেখুন, বেনিফিশিয়ারি ডেপুটেশন তার অধিকার আছে, দেবে, কিন্তু এখন তো শেষ হবে, হয়তো কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখেন গিয়ে সাইডে কাজ টাজ করছে কিনা, যদি না হয় আমাকে বলেন। স্যার আমার একটা প্রশ্ন, আপনি বলেছেন যে 750-র মতো ছেলে মেয়েরা বাইরে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করে তারা অফার পেয়ে গেছে। একটা অভিযোগ বা একটা জিনিস সবসময় দেখা যায় যে আমাদের এখানে ভালো বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ডিপ্লোমা এবং টিআইটি রয়েছে, যেটা সরকারি ভাবে সেটা চলছে। একটা জিনিস দেখা যায় যে ইন ক্যাম্পাস যে অফার সিলেকশন গুলো হয়, এখানে বেশ কিছু কোম্পানি যদি আনা যায়, যেমন টিসিএস বা আইপিএম এর মতো কোম্পানি, কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি এরকম কোনো কোম্পানি ত্রিপুরা থেকে সিলেকশন করছে। মানে সেই নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করছেন বা কারোর সঙ্গে কথা? আমি যেটা বললাম 500 কোম্পানি, তার মধ্যে টিসিএস আছে। এখন আপনাকে বলবো যে এটা ভালোভাবে ইয়ে করা, যে 500 কোম্পানি যেগুলো আছে, আমাদের ছেলেরা চাইলে মনে করেন ক্যাম্পাস সিলেকশনের জন্য এখানে আসলো না, পোর্টাল তো তৈরি হয়ে গেছে, পোর্টাল অ্যাক্টিভ আছে, তার জন্য ছেলেরা পেয়েছে। আপনি দেখলেন ত্রিপুরা, আসামের পরে হাইস্ট আমাদের ছেলেরা গিয়েছে। তার মধ্যে আমি আপনাদের মাধ্যমে আমি বলবো ওই পলিটেকনিক্যাল কলেজ বা ওই ইঞ্জিনিয়ারিং কলেজে যারা স্টুডেন্ট রয়েছে, ওরা ওই পোর্টালে যদি নাও আসে, ওই পোর্টালে সে কোন স্কিমে স্কলারশিপ পেতে চায়, কোন কোম্পানিতে করতে চায়, সে অ্যাপ্লাই করুক। অ্যাপ্লাই করলে নিশ্চিত তার, আমি বললাম না কতটা অ্যাপ্লাই করেছে, কতটা অ্যাকসেপ্ট হয়েছে, যেটা টার্গেট ছিল টার্গেটের থেকে 1 and 2 দুনো বছর টার্গেটের চাইতে বেশি হয়েছে। তার মানে যে প্রজেক্ট যেটা সাকসেসফুল, আমি এটাই বলবো যে কাগজটা আপনি নিয়ে নেবেন, আপনি এখানের মধ্যে আছে, যে যাতে পোর্টালের মাধ্যমে এরা সেটা ফর্ম ফিল আপ করে কোন জায়গাতে কোন স্কিম কোন কোম্পানির করতে চায় সেটা অ্যাপ্লাই করা, তারপর কোম্পানি দেখবে তার জন্য কতজন নিতে হবে, মেরিটে কে আসছে, এটা তো একটা প্রসেস। আচ্ছা, আসামে অনুপ্রবেশ বা অবৈধ যারা দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করা নিয়ে জোর তৎপরতা চলছে এবং মুখ্যমন্ত্রী খুব জোর দিয়েছেন এই ক্ষেত্রে। ত্রিপুরাতেও আপনাদের শরীর বারবার অভিযোগ তুলছে অনুপ্রবেশ এবং অবৈধ দখল নিয়ে। এক্ষেত্রে সরকারের ভূমিকা বা বর্ডার নিয়েও অনুপ্রবেশ উন্মুক্ত নিয়ে বারবার অভিযোগ ওঠে, এই বিষয়টা সম্পর্কে দেখুন, আমি আপনি শুনেছেন কিনা, রামনগরে একবার আমি একটা কার্যক্রমে গিয়েছিলাম মন কি বাতে, আসার সময় কোনো সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে, আমি বলেছি ত্রিপুরা ভারতের রাজ্য না, কেউ আসবে ওখান থেকে রোহিঙ্গা আসবে, এখানে বসে থাকবে আর আমাদের দুর্দশা করবে,
ওখানে বাংলাদেশও পিডিবে, এখানেও পিডিবে, ये नहीं चलेगा। বিপ্লব দেব और ভারতীয় জনতা পার্টি और নরেন্দ্র মোদী, অমিত শাহ কোনো মতেই মানবে না। যেটা আসামে হচ্ছে সেটা উনি বলেছেন, চিফ মিনিস্টার মুখ দিয়ে আপনারা শুনেছেন। উনি তো এখন ঘোষণা করেন, যেটা আমি আপনাদের মাধ্যমে দেখেছি, দুর্গাপূজার সময় যদি ওখানে কোনো শুট এন্ড সাইট অর্ডার দিয়ে দিয়েছে। ঠিক আছে, সবার কাজ করার ভঙ্গিমা এক ধরনের হয় না। এখানেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রয়েছে, তো উনিও কাজ করছেন। আর বর্ডার ফেন্সিং সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কিছু কিছু জায়গায় বর্ডার ফেন্সিং আমি টাকা পয়সা দিয়ে কেন্দ্র সরকার থেকে অনেকটা করেছি, যেগুলো করতে ওই সময় ঝামেলা তৈরি করছিল। কিছু সোনামুড়াতে আপনি যে একটা সাইড সোনামুড়াতে আছে, একটা সাইড মানে রামনগরের দিকে আছে, তো সেগুলো অনেকটাই কমপ্লিট করেছে। আর একটা সাইড গন্ডাছড়ার দিকে আছে, যেটা ফেন্সিং করার জন্য আমি যতটা জানি এগুলো স্যাংশন হয়ে গেছে। কাজ এখন কতটা হচ্ছে আমার আপডেট নেই, কিন্তু ত্রিপুরাতেও কোনো মতেই রোহিঙ্গাস বা বাইরে থেকে অন্য দেশের নাগরিককে কোনো মতেই অ্যালাউ করা হবে না। হ্যাঁ, অ্যালাউ করা হবে যেটা আমাদের সংবিধান নিয়ম অনুসারে আমরা পাস করেছি, যারা ভারতের আশপাশে বা অন্য দেশে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এই 5 রয়েছে, এদের স্থান ভারতে রয়েছে। কি বলেছি, বাকি যাদের নাম বললাম না তাদের নেই, কিন্তু যারা এখানে আছেন এরা ভারতের নাগরিক, এরা ভারতই থাকবেন। আপনাদের অপারেশন সিন্ধুর সময় ওবিসি সাহেব বলেছে, কায় কো হাম পাকিস্তান কभी नहीं जाएंगे পাকিস্তান, মারো উनको जाके। তো ওবিসি সাহেব চাইতে বড় মুসলমান তো নেই, বড় এমপি নেই। উনি মুসলিম সমাজের জন্য বলেন, মুসলিম সমাজের কথা বলেন, কিন্তু যখন অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানের সঙ্গে যখন আমাদের ক্ল্যাশ হচ্ছিল, তখন ওপেনলি বলেছে পাকিস্তান में जाके मरना है क्या हम लोग, हम बहुत डेवलप्ड है, ভারত তো দুনিয়ার 4th ইকোনমি, পাকিস্তান তো ভিক মাঙ্গে, ওখানে কেন যাবো। তো এই দেশে যারা মুসলিম জন্মগ্রহণ করেছে তারা জানেন যে ভারত তাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ভারতের বাইরে থেকে এখানে চলে আসবে, রোহিঙ্গা ও বার্মা থেকে এসে বাংলাদেশ হয়ে এখানে পৌঁছে যাবে, সেই স্থানটুকু কোনো ভারতের স্টেট গভর্নমেন্ট দেওয়া উচিত না, কেন্দ্র সরকার দেওয়া উচিত না। আর কেন্দ্র সরকার সেই সাথে কাজ করছে। স্যার, আপনাদের শরীর দল ত্রিপুরা মাথার এক নেতা কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছেন, যুব নেতা। তিনি লিখেছেন যে বাঙালি ছেলেরাই শুধু নাকি জনজাতি মহিলা বা এই ধরনের রেপ, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনার সঙ্গে যুক্ত থাকে। তিনি প্রশ্ন করেছেন যে কেন শুধু বাঙালি ছেলেরাই থাকেন, জনজাতিদেরকে এখনো পাওয়া যায়নি। মানে এটা কি কোথাও উস্কানিমূলক এবং বাঙালি বিদ্বেষী না, এটা উস্কানিমূলক। এটা দেখুন, এটা কোনো মারাত্মক কিছু মানে কাউকে বলে দেয়নি বলে এগুলো করার জন্য। এরা অতি উৎসাহী কতগুলো আছে, এগুলো আপনাদের মাধ্যমে বলো, অতি উৎসাহ করে যারা রয়েছে এগুলো যাতে না করা হয়। আমি সারা ত্রিপুরা রাজ্যের সকল জনজাতি জাতিকে সবাইকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। এগুলি করে বিভেদ তৈরি না করা, ডেভেলপমেন্ট ইস্যু আমার করা দরকার, যেটা আমরা অলরেডি করছি, যে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য জনজাতির জন্য কাজ করছি। ওরা এগুলো না লিখে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত সেগুলো যদি লেখে, তাহলে জনজাতির কল্যাণ। আপনি প্রায় 1 বছরের টাকা এর আগের ভালো দিয়েছেন, এর আগে এগুলি কোনো সময় দেখাচ্ছি, এই ব্যাপারে কি বলবেন? এখন আপনি তো বলছেন, আপনি ডেটা দিচ্ছেন, আপনি করছেন, এর আগে তো দেখা যায়নি, এর আগে করতেন না। তো করতেন না, যে সেক্রেটারি আছে টুপিলাকে ঘুরে, ওনাকে জিজ্ঞাসা করেন কি কাজটা করবেন, কিসের জন্য ঘুরেন, কি আপনার যোজনা। তাদের কোনো সময় যোজনাই থাকে না, এদের একটাই যোজনা থাকে, মানুষকে শোষণ করো, মানুষকে হয়রানি করো, মানুষকে তাতিয়ে তোলো, আর মানুষকে যতটা মূর্খ বানিয়ে রাখতে পারে, এক্সপোজার না দেওয়া। এরা তো ত্রিপুরা রাজ্যে কমিউনিকেশন ফাস্ট হোক সেটাও চাইছিল না। ডাইরেক্ট ফ্লাইট আমরাই সরকার আসার পরে দিল্লি থেকে ব্যবস্থা করেছি, এরা তো বলতো ডাইরেক্ট ফ্লাইট তো চলতেই পারে না, এরাও এদের সঙ্গে একমতই ছিল, ডাইরেক্ট ফ্লাইট তো এখানে চলতেই পারে না, কোথায় যাবে, গরিব লোক ত্রিপুরার কোথা থেকে যাবে। ত্রিপুরার লোক গরিব না, আমি বলি ত্রিপুরার লোক ওই গরিব। ত্রিপুরার লোক পার ক্যাপিটা ইনকাম, যেখানে ওরা যখন ছিল তখন 1 লাখ টাকার কাছাকাছি ছিল, এখন ত্রিপুরার লোকের পার ক্যাপিটা ইনকাম 2,75,000 না 1,75,000 পৌঁছে গেছে। 1,75,000 পৌঁছে, মানে 1,80,000 কাছাকাছি পৌঁছে গেছে। মানে প্রায় তাদের যখন ছিল 35 বছরে 1 লাখ পর্যন্ত পৌঁছে, এখানে 7 বছরে ডাবল হয়ে গেছে। তো
ত্রিপুরার মানুষ ভোরে যখন এসে আমি যখন ফ্লাইটে বসি, যখন সমস্ত ত্রিপুরা মানুষ ফ্লাইটে বসে থাকে, তখন আমার কাছে খুশি হয় যে ত্রিপুরার মানুষের কাছে পয়সা আসে বলেই তো ডাইরেক্ট ফ্লাইটে বসে চলে আসে। আবার মাঝে মাঝে আইসেরা আমার একটু খাবন দেয়, সেলফি তুলে। তো এদের থেকে পাই একটা কাহিনী আপনাদের শেয়ার করতে চাই। আমি বলেছিলাম রাজীবকে শেয়ার করেন যে আমি তার আগের বার একবার আসার সময় কিছু ছেলে কুয়েতে, তারপরে সৌদি আরবেতে চাকরি বাকরি করে, বিভিন্ন ইয়েতে, কেউ ধনপুরের, কেউ টিলাবাজারের, কৈলাসহরের। তো সামনে বসলে, কারণ ওরা ইন্ডুকে তো ওখান থেকে আগেতে বুক করে নিয়ে সস্তা টিকিটে চলে আসে। একটা ছেলে টিলাবাজারের, সে আমার সঙ্গে বসা, বাড়িতে এসে 1-2 বছর পর। তো পাশে একটা ছিল, ছেলেটা উঠে স্যার একটা সেলফি নেওয়া, আমি ঠিক আছে না, সে তার ইচ্ছা কিন্তু ভয় বলছে না। ও নেওয়ার বলে স্যার আমি একটা তুলো। তারপরে সে করছে গিয়ে ব্যাগটা খুলছে। আমি তার জিজ্ঞেস করলাম কত টাকা কি করো, বলে আমি ড্রাইভারি করি ওখানে। আচ্ছা, কুয়েতে কত টাকা বেতন তোমার? বলে 50 টাকা মাসের বেতন, 50 টাকা, মানে ওই দেশের টাকা, মানে ওই দেশের 1 টাকায় আমরা দিকে হচ্ছে 350 টাকা হয়ে যায়। 350 টাকার উপর হয়, 360-65 টাকা হয়। কুয়েতের কারেন্সি দুনিয়ার মধ্যে সবচেয়ে মেহেঙ্গা কারেন্সি। তো ওর যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করো তো ও 56,000 টাকার কাছাকাছি ড্রাইভারের বেতন পায়। আর তার টিপস পেয়ে আমাকে বলছে স্যার আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে মালিক, আমাকে কিসের টাকা দেবে? বলে স্যার এটা আমি কষ্ট করে ইনকাম করেছি, এটা আপনাকে দিতে চাই স্যার, আপনাদের খুব ভালোবাসি স্যার, আপনার এই টাকাটা আমি দিতে চাই। তো আমি টাকাটা নিয়েছি ওর কাছ থেকে, কারণ ওইতে 10 টাকা মতলব মানে 3,000 টাকার উপরে ইন্ডিয়ান কারেন্সি। একটা ড্রাইভারই চাকরি করে কষ্ট করে, আর আমাকে একটা 10 টাকার কারেন্সি, মানে অধিকারের 10-10 কারেন্সি দিয়েছে। আমি বাড়িতে নিয়ে আমার মাকে দেখে, ভগবানের কাছে রেখে এটাই আমার জন্য আশীর্বাদ। তো এই ধরনের মানুষ ত্রিপুরার মধ্যে সরল সহজ মানুষ আছে। তো তার জন্য আমি ত্রিপুরার মানুষকে ভালোবাসি। আর যারা আপনি বলছিলেন যে উঠায় না, এরা নিজেরাই ভালোবাসে না, এরা তো ভালোবাসে চীনকে, এরা ভালোবাসে পাকিস্তানকে। ওদের ভালোবাসাই তোমরা আগে জাগাও, তাহলে এরা ঠিক হয়ে যাবে। এবার মাঝে রাজ্যে এবং কেন্দ্রে বিরোধীরা ভোট চুরি নিয়ে একটা অভিযোগ তুলছে এবং রাজ্যে অনেক আনন্দও করছে এটা নিয়ে। পৃথিবীর ইলেকশন যে কমিশনার আছে ভারতে, এটা নিয়েও প্রশ্ন করছে। সেই বিষয়ে আপনি কিভাবে আপনার বক্তব্য দেবেন? এমনিতে বিষয়টা তো ইলেকশন কমিশনের, আমাদের বিষয় না। এরা এসআই এর উপর পার্লামেন্টে ডিসকাশন চাইছে। এসআই এর উপরে কোন মন্ত্রী জবাবটা দেবে? ইলেকশন জন্য আলাদা করে মন্ত্রী হয়। তো এরা যে তুলছে, এরা জানে এদের কাছে কোনো ইস্যু নেই, তার জন্য বসে বসে মানুষের টাকা, কোটি কোটি টাকা এরা লোকসান করেছে। কিন্তু আমরা তারপর এত ঝামেলা করার পর সমস্ত বিলগুলি পাশ করিয়েছি। আপনারা দেখেন সমস্ত বিলগুলো আমরা পাশ করে নিয়ে এসেছি। আর বেশি এরা উৎসাহিত ছিল সিন্দুরের উপর ডিসকাশন করতে হবে। দেখে নেবে সিন্দুরের উপর ডিসকাশন করার পরে এমন সিন্দুর লাগছে এরা, এই সিন্দুর আর উঠে না তারা। তো এই কারণে আবার এসএআর গেছে। তো এরাদের যারা জেগে ঘুমায় তারে কি তুলতে পারবা? তো তার জন্য এই যে ঘটনাটা এসআইয়ের উপরে করছে, এসআইয়ের উপরে দিয়ে করছে, জবাবটা কে দেবে? কোন একটা ডিপার্টমেন্টের তো হতে হবে। প্রধানমন্ত্রী দিতে, এটা প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট না, এটা হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট না। ডিপার্টমেন্ট এখন তো ইলেকশন কমিশনকে আনতে হবে পার্লামেন্টে। ইলেকশন কমিশন তো আলাদা ইনস্টিটিউশন। ইলেকশন কমিশন তাদেরকে বলেছে, এরা যখন এমপি কে নিয়ে মার্চ করেছে, এদেরকে বলেছে 30 জন না 32 জন এমপি কে রাহুল গান্ধী সহকারে পারমিশন দিয়েছে, যায়নি তো, কারণ নাটক করতে হবে। নাটক করতে গিয়ে কেউ রব্দে তো হাঁটে না। এরা কত বড় জননেতা, কতজন তো ফিটিয়ে পড়ে গেছে গা, আধা কিলোমিটার হাঁটছে না। এই দিল্লি পার্লামেন্টের থেকে যেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই জায়গাটা 5 কিলোমিটার ওরা। ওই জায়গার মধ্যে কত লোক মানে মূর্ছায় গেছে গা। তো কত বড় নেতা দেখুন, সামান্য রৌদ্র লাগা যায় না। বিপ্লব দেবদা এখনো রৌদ্র মেতে ঘুরে। তো তারা হাই কোয়ালিটির হাইব্রিডের। তো তাদের সঙ্গে আমরা গরিব মানুষ রাস্তায় থাকি, প্লেনেও চড়ি। যদি কেউ যে বড় মানুষ প্লেন দিয়ে যায়, আমি প্লেনে আয় করি। তো এটাও দেখলে কয় বিপ্লব দেব প্রাইভেট প্লেনে আইসে। তো তার কাছে তো কোনো কিছু না, তারা গায়ে প্লেন বয়ে রয়েছে। আমি দেখছি, আরে जिंदाल जी आपका प्लेन बैठा बैठा है, मुझे जरा
त्रिपुरा जाना है, जाके मुझे वहां जाना है, जरा देंगे क्या? हाँ हाँ सर, क्यों नहीं देंगे बेटा, इनके लिए तो बाइसाइकेल है, हमारे लिए प्लेन है, इनके लिए तो बाइसाइकेल है भाई। তো এই কথাটা কমিউনিস্টের নেতারা বুঝে না, এরা মনে করে শিল্পপতি হয়ে গেলে এরা দেশ ঘুরে। আরে আমিও তো আমার ছেলেকে চাই যে আমার ছেলে এস্টাবলিশ হোক, আমার ছেলের কাছে পয়সা থাকুক। কোন বাবা না চায়, কোন মা না চায়? আমার ছেলে, আমিও তো ছোটতে আমার মা চাইতো বিপ্লব ডাক্তার হবে, পয়সা কামাবে, আমাকে শাড়ি কিনে দেবে, আমাকে গহনা কিনে দেবে, বলতে আমার মা। প্রত্যেকে মা বাবা তো চায় এস্টাবলিশ ছেলে মেয়ে। তো আমি কি চাইবো আমার ছেলে মেয়ে সারা জীবন রেগার কাজ করুক, আমার ছেলে মেয়ে সারাদিন ইনকাম জিন্দাবাদ বলে মুর্দাবাদ বলে জীবনটা কাটিয়ে দিক? এই কমিউনিস্টের এই রাষ্ট্রবিরোধী মানুষ বিরোধী মানসিকতা এখনো চেঞ্জ হয় না, এদের বড় প্রায়শ্চিত্ত করার জন্য। এবার অন্যভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মাকে নিয়ে গেছে, ব্যাপারটা কেমন ছিল? ও তো মানে দেখো, আমি জানি না কোনো এবং প্রধানমন্ত্রী পটলে দিয়েছে, এবং লাস্ট আপনি 8 মাস ধরে দেখুন হিসাব করে, 1 বছর ধরে আমি দেখেছি কাউর মার সঙ্গে প্রধানমন্ত্রী যে এইভাবে দেখা করেনি। আমি তো ভাগ্যবান, আমার মা বাবা দুজনকে প্রধানমন্ত্রী আইডেন্টিফাই করে সম্মান দিয়েছে। আমার বাবাকে উনি টুইট করে, যে ত্রিপুরাতে কিষাণ আন্দোলন করেছিল হিরোধন দেব, উনি টুইট করেছিলেন। আমি ওনাকে তখন চিফ মিনিস্টার ছিলাম, ফোন করে 11টার সময়, সাহেব আমার বাবা যদি এখন জীবিত থাকতো আর আপনি টুইটটা করেছেন, ত্রিপুরাতে কোনো মানুষের থাকতে দিলেন না আনন্দে। तो बोले नहीं कोई बात नहीं, तुम्हारे पिताजी ने बहुत मेहनत की तभी तो तुम बने हो सीएम। और যখন আমার মাকে নিয়ে গিয়েছে, মা তো সকালবেলা শাড়ি পরে বেরিয়ে রয়েছে, পান টানা খায় না, কারণ কথা কবে প্রধানমন্ত্রীর লোকে। শাড়িটারে আমার ছেলে মেয়ে পরাই দিছে, পরাই দিয়ে বইয়া রয়েছে, খায়ও না, পানও খায় না, পান না খেলে মুড খারাপ হয়ে যায়, বইয়া রয়েছে। গেছে পরে সাপ তো সাপ বহুত, মোদিজি কেউ ধরে আনছিল, মা তো বুঝায় হাটে, মাকে নিজে গিয়ে ছোড়ো তুমি দাও, মাকে ধরে এনেছে। মা ফুল দিতে, আপনি আমার জন্য ফুল আনছেন, আপনি তো বিপ্লব দিছেনই কার্যকর্তা, আমি আপনার লিগে ফুল রাখছি। উনি নিজের ফুলটা মাকে দিয়ে সম্মান, এর চাইতে এক ছেলেকে বড় সম্মান কি হতে পারে? তারপর মার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছেন। যাই মা, আমি যখন একটু মার দিকে তাকাই, কন্যা কি বলে যায়, হঠাৎ করে না তো मुझे बोलता है कुछ मत बोलना, वही बोलेगी मैं उनके बात समझता हूँ। তো মা যা যায় আধা হিন্দি আধা বাংলাতে বলছে, উনি সমস্ত ভাষা বুঝে গেছেন এবং মার সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি মাকে ওখানে বসে আসি, আমি আপনার সঙ্গে বলবো। ঠিক আছে, মাকে বসুক না, উনি কি অসুবিধা? না স্যার, পলিটিক্যাল ডিসকাশন মার সঙ্গে করা উচিত। আচ্ছা ঠিক আছে। তো এর চাইতে বড় সম্মান আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে কি কেউকে প্রধানমন্ত্রী দিয়েছে। আমি ভাগ্যবান, এই পার্টিতে আমি কাজ করি। তার জন্য অনেকে ভাবে আরে তার এনার্জি লেভেলটা তার জন্য জানায়, কারণ বড়রা যখন আশীর্বাদ দেয় তখন এনার্জি লেভেল থাকে। The Bihar election is also very Yes. So, how do you see the prospect of the party? Because you have been in charge of Haryana. I know, देखिए बिहार पॉलिटिकल स्टेट है। बिहार में गांधी मैदान था जहां से महात्मा गांधी ने इंग्रेज को भगाने का बड़ा रैली किया। बिहार में ही जगजीवन रामेর জন্ম হয়েছে। আর বিহারেই এই ইমার্জেন্সির সময় যেই নেতার নেতৃত্বে ইমার্জেন্সি আন্দোলন করা হয়েছিল, সেও বিহারে। বিহার পলিটিক্যাল ভূমি যতটা আমরা জানি, যেমন কালকে আপনারা দেখছেন স্টালিনকে নিয়ে গেছে, তো স্টালিনের যে ভাষা, সেটা মানে বিহারের লোক সব কিসের, এরা তো লন্ড্রির কাজের জন্য, এরা তো করোনার মতো, এরা তো লেবারি কাজ করে, এই ধরনের ভাষা প্রয়োগ করে অপমান করেছে। আর লালু প্রসাদের বাবুর ছেলে তেজস্বীজি আর রাহুল গান্ধী মাঝখানে ওনাকে বসিয়ে দাঁড় করিয়ে তারপরে বিহারের মানুষের যে মান ইজ্জত ডুবিয়েছে, যে বিহারের মানুষকে, জনতাকে অপমান করেছে, তাকে নিয়ে ক্যাম্পেনিং করছে। তো তাদের রেজাল্ট কি আসবে আপনি তো কালকে ক্যাম্পেনিং বুঝে গেছেন। যে বিহারের মানুষের বিরোধিতা করে ওকে এনে ক্যাম্পেনিং করতে হয়, তো তাদের দেউলিয়াপন। দেখুন, বিহারে সামান্য জাতপাত আছে, ঠিক আছে, কিন্তু বিহারের মানুষ আপনি দেখেছেন লোকসভা ইলেকশনও बीजेपी और जेडीयू के ही हाईएस्ट ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য।
আমি যতটা জানি বিহারের মানুষ आम जनता আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকেই চায় এবং বিহারের রেজাল্ট সেই দিশাতেই যাবে। কারণ আমাদের সঙ্গে রামবিলাসজি ছেলে রয়েছেন, তারপরে আমাদের সঙ্গে উপেন্দ্র কুশওয়া রয়েছে, আমাদের সঙ্গে জিতেন মাঝি রয়েছে, আমাদের সঙ্গে জেডিও রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের পার্টির ইনফ্রাস্ট্রাকচার আমরা আজও জেডিওর চাইতে অনেক, আমরা ৭৫-৭৬টা সিট রয়েছে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কালকের এই রোড শোতে প্রমাণিত হয়ে গেছে এদের ১২টা বেজে গেছে। ঠিক আছে, ওই তুমি কি বলতে তারা কিছু দিছ নি? আরে একটু দাও। কারণ